ভেজা শরীর নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো, লজ্জা করে না? সামনে দাঁড়ানো একজন সুগঠিত মানুষ ডাকানিত কণ্ঠে বলল। কথাটা শুনেই বর্ষার মেজাজ খুব গরম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে সে ভ্রুকুটি করে। রাগে সে তার ঠোঁট কামড়ে ধরল। কঠিন গলায় লোকটি আবার একই প্রশ্ন করল। চুপ করে আছো কেন? এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করছো? মাথার উপর বৃষ্টি, অন্ধকারে এই মানুষটির জিজ্ঞাসাবাদ। বর্ষা লোকটার দিকে তাকালো। অন্ধকারের কারণে তার মুখ দেখা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে সে বেশ লম্বা। সে পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। কেউ তার সাথে উচ্চ স্বরে কথা বলে না, অথচ কতটা বেপরোয়া ভাবে এই লোকটা ধমকাচ্ছেন। সন্ধ্যা 7টা বাজে। তারা কোচিং সেন্টার থেকে বাসায় যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো। ঠান্ডা বাতাসে শরীর কাঁপছে। রাস্তার দোকানপাট বন্ধ। ঝড় আসবে টের পেয়ে দোকানিরা ঝাঁপ বন্ধ করে চলে গেছে। মাহিরা, অহিতা আর নিতু একটা দোকানের সামনে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে। এই জায়গা থেকে 2 মিনিট হাঁটলে একটা বাগান। রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে ডাকাতরা ধরে বাগানে নিয়ে যায়, এমনটাই শোনা গেছে এলাকায়। বর্ষা বৃষ্টি পছন্দ করে। বৃষ্টি হলেই সে ভেজে। কাঁচা রাস্তাগুলো বৃষ্টির পানিতে প্লাবিত। গর্তে পানি জমে আছে। রাস্তাগুলো কাদামাটিতে পরিণত হয়েছে। আকাশে বজ্রপাত নেই, বৃষ্টি পড়ছে। হঠাৎ তার পেছনে একটা গাড়ি এসে থামলো। আর একজন অপরিচিত ব্যক্তি ছাতা নিয়ে গাড়ি থেকে নেমে গেল। লোকটির মনে হয় ভদ্রতার ন্যূনতম বোধের অভাব রয়েছে। বৃষ্টিতে ছুটে আসে মাহিরা। লোকটির উদ্দেশ্যে বলল। কেউ এভাবে গাড়ি চালায়? আর একটু হলেই দুর্ঘটনা হয়ে যেত। লোকটি তার আঙুলে তুড়ি বাজিয়ে বলল। হ্যালো, আমি গাড়িটা তোমার বন্ধুর সামনে আনিনি। তোমার বন্ধু আমার গাড়ির সামনে এসেছিল নিজে মরতে, আর মরতে চাইলে অন্যের গাড়ির নিচে যাক। লোকটির কথা বর্ষার কাছে খুবই অপমানজনক মনে হয়। সে ভ্রুকুটি করে মাহিরার কানে কিছু বলল। ফিসফিস করে জবাব দিল মাহিরা। বড় অসভ্য, লোকটাকে শিক্ষা দেওয়া উচিত। অন্ধকারে লোকটির মুখ দেখতে না পারলেও বর্ষা তার উচ্চতা আন্দাজ করল। হঠাৎ রাস্তায় ধারে বসে একগুচ্ছ ভেজা মাটি তুলে নিল সে, ছুড়ে দিল লোকটার বুকে। আগন্তুক আঁতকে উঠল, চিৎকার করে বলল। নিচে যাক? হোয়াট? তুমি এটা কি করেছো? বর্ষা তার বন্ধুদের সাথে দৌড়াতে থাকে। 4 নারীর দয় অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। শুভ্র গাড়ির ভেতর থেকে বলল। এই অব্র, চলে আয়, আর কতক্ষণ দাঁড়াবি? অভ্রতার চোয়াল চেপে ধরল। গাড়িতে বসে বলল। এই কাদা শরীর নিয়ে বাড়ি যাব না। এত বছর পর দেশে এসে এই কাদা মাখা অবস্থায় দেখে বাড়ির লোকজন অনেক প্রশ্ন করবে। আমি এর চেয়ে ভালো কাল যাব। শুভ্র জিজ্ঞেস করল। তাহলে এখন কোথায় যাবি? কেন? তোর বাড়িতে। বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করছে তিন্নি। বর্ষাকে গেট দিয়ে ঢুকতে দেখে দৌড়ে তোয়ালে নিয়ে নিচে এলো। বেল বাজতেই সদর দরজা খুলে দিল তিন্নি। তোয়ালেটা বাড়িয়ে বলল। তুই দেখেছিস বৃষ্টি হচ্ছে, তবুও ভিজে এলি কেন? বর্ষা তাকালো, সাথে সাথে মুচকি হেসে বলল। ভিজেছি কি আর সাথে আপু? কোচিং সেন্টার থেকে বের হয়ে মোল্লার দোকানের সামনে এলাম আর প্রবল বৃষ্টি শুরু হলো। তখন কি করব তাই ভিজতে হলো। এছাড়া রাস্তায় একটি ঘটনাও ঘটেছে। তিনি নিজেই তোয়ালে দিয়ে বর্ষার মাথা মুছতে মুছতে বলল। কি হয়েছে? হাসি মুখে ঘটনাটি বলল বর্ষা। তিনি রাগ দেখিয়ে বলল। লোকটা ভালো কথা বলেছে, তোর এটা করা উচিত হয়নি। কিভাবে ভালো বলেছে? বৃষ্টিতে ভিজেছিস, জ্বর হলে বা মেয়ে দেখলে ছেলেটা যদি বিরক্ত করে, এভাবেই হয়তো বলেছে। আর তাছাড়া তোকে কতবার বলেছি বড়দের নাম ধরে ডাকবি না। মোল্লা নজরুল চাচা কি তোর ছোট? লোকটাকে মোল্লার দোকান বলে গালি দিস কেন? আপু, সবাই তো তাই বলে। তুই বলবি না। চেয়ারে বসে আছেন নূর ইসলাম। গম্ভীর গলায় বললেন। বৃষ্টিতে ভিজে এসেছো কেন? বৃষ্টি কমলে বা বাড়িতে ফোন দিলে গাড়ি পাঠানো হতো। বর্ষা বলল। আমার ঠান্ডা লাগবে না দাদা, তুমি চিন্তা করো না, শুধু 1 কাপ চা খেলেই হবে। ঠিক আছে, তাড়াতাড়ি রুমে যাও এবং ভেজা কাপড় ছেড়ে শুকনা কাপড় পরো। ঠান্ডা লাগলে সহজে ভালো হবে না। তিন্নি জিজ্ঞেস করলো। রিমা কোথায়? একসঙ্গে কোচিং থেকে বের হোসনি? বর্ষা চলতে চলতে বলল। আসছে পেছনে। বর্ষা গোসল সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বারান্দায় পা রাখলো। রিমা 2 কাপ চা নিয়ে রুমে এলো। বর্ষাকে খুঁজতে বারান্দায় গেল।
এক কাপ চা তার হাতে দিল। বর্ষা জিজ্ঞেস করলো, ফোনে কি দেখছিস? রিমা হেসে বলল। আজ আমার ফ্রেন্ড লিস্টের একটা কিউটের ডিব্বা অ্যাড হয়েছে। বর্ষা চায়ে ঠোঁট ডুবিয়েছে, তারপর হঠাৎ বলল, রান্নাঘরের ডিব্বাটা ফেসবুকে গেল কিভাবে? রাস্তায় কোথায় পেল? রিমা রেগে গিয়ে বলল, আরে তুমি বুঝবে না, কিউটের ডিব্বা মানে একটা কিউট ছেলে। আমি 1 সপ্তাহ আগে তাকে রিকোয়েস্ট দিয়েছিলাম, কিন্তু একটু আগেই অ্যাকসেপ্ট করেছে। রিমা ফোনটা ধরিয়ে দিল বর্ষার দিকে। বর্ষা না তাকিয়ে বলল, তুই হয়তো এসব বিষয়ে আগ্রহী, কিন্তু আমি নই। গরম চা থেকে ধোঁয়া বের হচ্ছে। চায়ের কাপে চোখ স্থির রেখে বর্ষা মনে মনে বলল, ওই লোকটা নিশ্চয়ই আমাকে বকা দিচ্ছে। মুখটা স্পষ্ট দেখতে পাইনি। যদি পরিষ্কারভাবে দেখতে পেতাম তাহলে পরের বার দেখা হলে সরি বলতে পারতাম। হেয়ার ড্রায়ার নিয়ে দাঁড়িয়ে আছে অভ্র। সে আয়নার দিকে, তার প্রতিবিম্বের দিকে কয়েকবার তাকালো। অভ্র আজ 2 বার গোসল করেছে, তবে মাটির গন্ধ শরীর ছাড়ছে না। অভ্র আরো পারফিউম দিয়ে রুম থেকে চলে গেল। শুভ্র নাক সিটকে বলল, এত পারফিউম দিলি কেন? ঘর গন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে 1 বোতল পারফিউম একেবারেই শেষ করে ফেলবে। অভ্র বলল, মাটির গন্ধ এখনো আসছে শরীর থেকে। মেয়েদের সাথে ঝামেলা করতে নাই। ছোটবেলার কথা মনে পড়ে না? তখন মেয়েরা থুতু দিয়ে দৌড়াতো, আর এখনকার মেয়েরা কাদা। অভ্র রাগী গলায় বলল। আমি তাকে ছাড়বো না। সাহিল জিজ্ঞেস করলো, মেয়েটা খুব সুন্দরী ছিল, যে ছাড়বি না? অভ্র সোফায় ছোট্ট বালিশটা সাহিলের দিকে ছুড়ে দিল, আর অভ্র শাহাদাত আঙুল নেড়ে নেড়ে বলল। একদম চুপচাপ। সাহিল মুখ দিয়ে আওয়াজ করলো, বিষণ্ণ কণ্ঠে বলল, একটি সুন্দরী তোকে কাদা ছুঁড়ে গেল, আর তুই এই অধমের কপালে বালিশ ছুঁড়ে ফেললি। শুভ্র বলল, তুই তো আজ বাড়ি যাবি না? বাড়িতে ফোন কর এবং তাদের জানা, তারা হয়তো অপেক্ষা করছে। অভ্র সোফায় বসে বলল, দেশে আসবো সেটা কেউ জানে না। সবাইকে সারপ্রাইজ দেব ভেবে এয়ারপোর্টে তোদের আসতে বলেছিলাম। সাহিল মুচকি হেসে বলল, আর মেয়েটা তোকে সারপ্রাইজ করেছে। খান পরিবারের বড় ছেলে সারফরাজ খান অভ্র দেশে ফিরেছে। তার উপস্থিতি বাড়ির সবাইকে অবাক করেছে। 8 বছর পর অভ্র সামনে থেকে সবাইকে দেখছে। মা, বাবা, দাদা, দাদি, চাচা, চাচি, সবার চোখে জল। মুহূর্তের মধ্যে খান বাড়িতে উদযাপন এবং খাবার তৈরি করা শুরু হয়। অভ্র যা যা খেতে পছন্দ করে তাই রান্না হবে আজকের খাবারে। খানবাড়ির দক্ষিণ পাশে বিশাল ফুলের বাগান। বর্ষা চুপ করে বসে আছে। রিমা করুণ গলায় বলল, এত বছর পর অগ্র ভাই দেশে এসেছে, আমাদের সঙ্গে দেখাও করেননি। আমি এটা মেনে নিতে পারছি না। তাছাড়া অগ্র ভাই আসছেন বলে রান্নাঘরে অনেক রান্না হচ্ছে, তা দেখে আমি ভীষণ খুশি। আর তাই শুধু 1 টুকরো ভাজা ইলিশ চেয়েছিলাম। মা বা চাচি কেউ আমাকে 1 টুকরো দেননি। উল্টো তারা বললেন অভ্র না খাওয়া পর্যন্ত কেউ পাবে না। রিমার আগে কপালে থাপ্পড় দিল। বর্ষা কর্কশ গলায় বলল, অব্র ভাইকে ঘিরে এত আয়োজন, কিন্তু তার কোনো খবর নেই। কিছুক্ষণ পর গেট দিয়ে 3টে ছেলে ঢুকলো। সঙ্গে আছে অপূর্ব, নাহিদ ও তিন্নি। রিমা ভ্রুকুটি করছে, ভাবুক কণ্ঠে বলল, অভ্র ভাই ছোটবেলায় খুব মোটা ছিল, এখন হয়তো স্লিম ফিট। বর্ষা হাসলো, বলল, সে এত মোটা ছিল যে হাঁটলেই পড়ে যেত। কথাগুলো বলার সাথে সাথেই বর্ষার চোখের সামনে টেবিলের উপর শক্ত হাত রাখলো একজন। শব্দটা এতই জোরে হলো যে বর্ষা চমকে গেল। তিন্নি এসে পাশেই দাঁড়ালো। অভ্র তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই বুনো মেয়ে এখানে কি করছে? তিন্নি বলল। ও তো অভ্র তিন্নিকে থামিয়ে বলল, ছোট চাচার একমাত্র মেয়ে, আর তার এই বন্য মেয়ে। অভ্র তার কথা শেষ করতে পারেনি। তার আগেই বৃষ্টি ছাড়া তার মুখে পানি পড়ল। টেবিলের ওপর জলের জগ রাখা ছিল। অভ্র বারবার বর্ষাকে বুনো বলে ডাকছে দেখে বর্ষা জগ ভরা পানি ছুঁড়ে মারে অভ্রর মুখে। তিরস্কারের সুরে তিন্নি বলে উঠল, বর্ষা, এটা কেমন অসভ্যতা? সে আমাকে বারবার বন্য বলে ডাকছে কেন? অভ্র তাতে দাঁত চেপে বলল, গতকাল ও আমার দিকে কাদা ছুঁড়েছিল, আর এখন পানি। আগে আমি এটা সম্পর্কে সবাইকে বলি। অভ্রের কথা শুনে বর্ষা চমকে গেল। তিন্নি
তাই তিন্নি অবাক হয়ে বলল। ও তোর উপর কাদা নিক্ষেপ করেছে ভাই? অভ্র বলল। হ্যাঁ, গতকাল বিকেলে দেশে এসেছি আমি। গ্রামে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। তারপর দেখলাম সে রাস্তার মাঝে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। তাই আমি গাড়ি থেকে নামলাম, তাকে বুঝিয়ে গাড়িতে নিয়ে বাসায় চলে আসব। আর সে আমার বুকে মাটি ছুঁড়ে মারল। সেই গন্ধ শরীর থেকে এখনো যায়নি। এখন আবার পানি ছুঁড়ে মারল। ও এত অভদ্র হলো কিভাবে? তিন্নি বর্ষার দিকে তাকালো। সে ভ্রুকুটি করলো। রিমা জিজ্ঞেস করলো। তিন্নি আপু, উনি আমাদের। তিন্নি একবার রিমার দিকে তাকালো, তারপর গম্ভীর কণ্ঠে বলল। অব্র ভাই? আনিসুল হকের মৃত দিঘির ঘাটে এসেছে বর্ষা। বাড়িতে যেতে ইতস্তত করছে সে অভ্র ভাইয়ের সাথে অন্যায় করার জন্য। তাকে বাড়িতে বকাঝকা শুনতে হবে। রিমা বলল। ক্ষুধা লাগছে, বাড়ি যাবে না? এখানেই বসে থাকবি? বর্ষা বলল। অব্র ভাই এতক্ষণে বাসায় সব বলে দিয়েছেন। আমি বাড়ি গেলে মা আর বাকিরা রাগ করবে। রিমা কিছুক্ষণ ভেবে বলল। তুই তোর বারান্দায় 5 বেয়ে রুমে যেতে পারিস, তাহলে কেউ দেখবে না। পড়লে হাত পা ভাঙবে। রিমা চোখ সরু করে বলল। এর আগেও তোকে একদিন উঠতে দেখেছি। বর্ষাকে গম্ভীর দেখাচ্ছে। রিমা কিভাবে দেখলো? সে খুব সাবধানে এবং সবার থেকে লুকিয়ে উঠেছিল। রিমা বর্ষার হাত ধরে টেনে টুনে বাড়ির পেছনের দিকে নিয়ে গেল। বর্ষার পাশের ঘরটা অভ্রে। দুটি ঘরের বারান্দা কাছাকাছি, একটি থেকে অন্যটিতে লাফিয়ে যাওয়া যায়। বর্ষা পাইপ দিয়ে ওপরে উঠতে গিয়ে একটা পুরুষালী কণ্ঠ শুনতে পেল। এই মেয়ে, ওখানে কি করছো? সাহিল গালে হাত দিয়ে ওদের দেখছে। অভ্রকে পিঞ্চ মেরে বলল। ভাই, তোর বোন রে দেখছি। সাহিলের দিকে রাগ করে তাকালো অভ্র। অভ্র খুব বুদ্ধিমান, তাই তার বুঝতে অসুবিধা হয়নি কেন বর্ষা পাইপে চড়ছে। শান্ত গলায় অভ্র বলল। কাউকে কিছুই বলিনি। প্রধান দরজা দিয়ে এসো। রিমা বর্ষার হাত ধরে বলল। তাড়াতাড়ি চল। সকালে নাস্তার ব্যবস্থা দেখে অবাক হয়ে গেল অভ্র। বলল। এত কিছু? মানুয়ারা বেগম বললেন। দাদা ভাই, এখনো কিছু হয়নি। দুপুরে আরো সুস্বাদু খাবার রান্না হবে। অভ্র হাসলেন। মা ও চাচিদের উদ্দেশ্যে বললেন। তোমরা সবাই আজ আমার সাথে খেতে বসো। সবাই একসাথে খেতে বসলে ভালো লাগবে। অভ্রের মা আসিফা বেগম বললেন। আমরা খেতে বসলে তোদের খাবার কে বাড়বে? অভ্র মৃদু এসে বললেন। বর্ষা আর রিমা দেবে। রিমা একবার অভ্রের দিকে তাকিয়ে বর্ষার দিকে তাকালো। বর্ষা বিড়বিড় করে বলল। আমি বলেছিলাম না আমার জাত শত্রু। রিমা বলল। তোর জন্য আমাকেও ফাঁসতে হলো। আসিফা বেগম বললেন। ওরা কিভাবে করবে? ওরা এই কাজ কখনো করেনি। এই কাজ কখনো করিনি বলে কি করতে হবে না? বড় হয়েছে, বিয়ে দিতে হবে তো। মা আর বড় আম্মুর কথা শুনে ওরা খাবার বাড়তে লাগলো। বাড়িতে এই জিনিসগুলো ওরা আগে কখনো করেনি, তবে কাজটি ঠিকঠাক করেই করছে। অপর গ্লাসের ওপর দিয়ে তর্জনী চালালো। পেট ভরে হেসে বলল। বর্ষা, এক বাটি ডাল দাও। বর্ষা দাঁতে দাঁত চেপে বলল। দিচ্ছি। দুপুরে খাওয়ার পর ঘুম খুব ভালো হয়। পর্যাপ্ত ঘুম পেলে মন সতেজ থাকে। ঘুম পূর্ণ না হলে শরীর অলস হয়ে যায়। তখন আর কিছুই করতে ইচ্ছে করে না, শরীর নড়তে চায় না। পেটের ওপর কিছু একটা বিড়বিড় করছে। বর্ষা ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলো ইঁদুর। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। বিছানা থেকে নেমে দরজার আড়ালে লুকিয়ে পড়ল সে। ইঁদুরটি কোথায় দৌড়ে গেছে তা দেখতে পেল না। বর্ষা বুকে হাত রেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। বিড়বিড় করে বলল। ভাগ্য ভালো কেউ দেখেনি, নইলে সবাই জানতো আমি ইঁদুরকে ভয় পাই। অভ্র হেসে দরজায় হেলান দিয়ে আছে। তাকে দেখা মাত্রই বর্ষা তার কপালে 4 ভাঁজ ফেললো। অভ্র একটু ঝুঁকে পড়লো আর ফিসফিস করে বলল। তুমি কি ইঁদুরকে ভয় পাও? বর্ষা শুকনো ঢোক গিলে খেয়েছে। শান্ত গলায় বলল। না, আমি ইঁদুরদের ভয় দেখানোর জন্য চিৎকার করছিলাম, কিন্তু অব্র ভাই ইঁদুর ভয় পেয়ে পালিয়ে গেল। অভ্র বাঁকা করে হাসলো, তারপর সিঁড়ির দিকে এগিয়ে গেল। অভ্র সিঁড়ি দিয়ে নামছে, পিছু পিছু বর্ষাও এলো। চিন্তিত কণ্ঠে চিৎকার করে বলল। অব্র ভাই। বর্ষা এসে মুখোমুখি দাঁড়ালো। তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। আমাকে আগে থেকেই চিনতেন? অভ্র তার মেরুদণ্ড শক্ত করে বলল। হ্যাঁ, তিন্নি
প্রায় সবার ছবি তুলে দিত। অভ্র দুটো সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল। বর্ষা বলল, আমি আপনাকে চিনতে পারিনি অব্র ভাই। আর আপনি পরিচয় দেননি কেন, শুধু ধমক দিচ্ছিলেন? অভ্র ঘুরে তাকালো, নরম গলায় বলল, তোমার আমাকে দেখা বা চেনার দরকার পড়েনি, আমার দরকার পড়েছিল, তাই তিন্নির কাছে সবার ছবি চেয়েছিলাম। আমার ছোট ভাই বোনেরা কত বড় হয়েছে তা দেখার প্রবল ইচ্ছা ছিল, কিন্তু তোমাদের তা ছিল না। আর আমি তোমার বড় ভাই, তোমাকে শাসন করার অধিকার আছে। তাছাড়া আমি আমার পরিচয় দেওয়ার সময় দেইনি। গাড়ির হেডলাইটে তোমার মুখ যখন দেখি ততক্ষণে তুমি কাদা ছুঁড়ে পালিয়ে গেছো। বর্ষার ঠোঁট উল্টিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। অপূর্ব আর তিন্নি ড্রয়িং রুমে বসে কোথাও যাওয়ার প্ল্যান করছে। অভ্র গিয়ে তাদের পাশে বসলো। নাহিদ ভ্রু কুঁচকে বলল, গত 8 বছরে দেশে এবং গ্রামের অনেক পরিবর্তন হয়েছে। তুই যদি গ্রামটি ঘুরে দেখতে চাস তবে আমরা বাইরে যাওয়ার প্ল্যান চালিয়ে যাব। অভ্র ভ্রুকুটি করে জিজ্ঞেস করলো, কোথায় যাবি? কোনো নির্দিষ্ট জায়গা নেই, আমি যতদূর যেতে পারি গাড়ি নিয়ে যাব। অভ্র কপালে শাহাদাত আঙুল রেখে জিজ্ঞেস করলো, কোনো বিশেষ জায়গা নেই? তিন্নি বলল, অনেক জায়গায় আছে, একটা জায়গার নাম বললে সেটাই আর যাওয়া হবে না, তাই উদ্দেশ্যহীনভাবে বের হব। অভ্র রাজি হলো। বাড়িতে বসে থাকতে তারও একটু বিরক্ত লাগছে। সবাই একসাথে বাইরে গেলে ভালো লাগবে। তিন্নি বলল, বর্ষা, তুই আর রিমা সময় মতো রেডি হয়ে যাবি, যদি দেরি হয় তাহলে তোদের রেখেই আমরা চলে যাব। অভ্র বর্ষার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমরা কি শিশু পার্কে যাচ্ছি? অপূর্ব ভ্রু তুলল আর বলল, না, কেন? অভ্র সোফায় হেলান দিয়ে বসে বলল, তাহলে ওদের বলছিস কেন? তারা তো শিশু। বর্ষা বিরক্ত গলায় বলল, কোন দিক থেকে আমাকে শিশু মনে হয়? অভ্র হেসে বলল, সব দিক থেকে। অপূর্ব বলল, বর্ষা, ওকে পাত্তা দিস না, অব্র মজা নিচ্ছে। তুই 3টার আগে রেডি হয়ে যাবি। বর্ষা চলে গেল। অভ্রের উদ্দেশ্যে নাহিদ বলল, তুই ওর পিছু পড়েছিস কেন? অভ্র একটু মুচকি হাসি দিয়ে বলল, যারা কথায় কথায় রেগে যায় তাদের রাগাতে অনেক মজা লাগে। বর্ষা মায়ের কাছ থেকে একটা সাদা শাড়ি নিয়ে এসেছে। আঁচল মাটিতে হামাগুড়ি দিচ্ছে। কোমর পর্যন্ত চুল খোলা রেখে হালকা সেজে নিল। বাড়ির সামনে গাড়ি অপেক্ষা করছে। রিমা বর্ষাকে ডাকতে এলো। তাড়াতাড়ি চল, তিন্নি আপু ডাকছে, আর একটু দেরি হলেই রেখে চলে যাবে। বর্ষা রিমার দিকে তাকিয়ে বলল, আমার হয়ে গেছে, চল। রিমা চোখ মেলে বলল, তোকে অনেক সুন্দর লাগছে। যদি কেউ নজর লাগিয়ে দেয়, দাঁড়া, কানের পেছনে একটা কালো ফোঁটা দিয়ে দেই। বর্ষা রিমাকে থামিয়ে বলল, মার খেতে চাস? রিমা জোরে হেসে উঠল। মকসবিল মাজু খান এসে গাড়ি থেকে নেমে যায়। বিলটির অবস্থান গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক ও মধ্যপাড়া ইউনিয়নে। মকসবিলে 16হাটি, তালতলি, হাটুরিয়াচালা এলাকা ও তুরাগ নদীর 3টি পয়েন্ট দিয়ে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের নিয়ে শত শত নৌকা, মোটর বোট, মিনি বোট চলাচল করে। সবচেয়ে বড় এই বিলের বুকে রঙিন নৌকায় ভরে আছে। বর্ষা সাঁতার জানে না, তাই সে নৌকায় উঠবে না। বড় ভাই, বোন আর ছোটরা একটা নৌকা দেখে উঠে পড়লো। নৌকা মনে হয় বিলের মাঝখানে চলে গেছে। জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে বর্ষা। ঠোঁট উল্টিয়ে একবার পাশের দিকে থাকা গম্ভীর পুরুষটাকে দেখলো, তারপর জিজ্ঞেস করলো, অব্র ভাই? অভ্র উত্তর দিল না। সে বর্ষার দিকে ফিরে তাকালো। বর্ষা একটু সময় নিয়ে বলল, আপনি ওদের সাথে যাননি কেন? অভ্র অস্ফুট স্বরে জবাব দিল, অনেক ছেলে এখানে বেড়াতে আসছে, সবাই তোমাকে একা রেখে চলে গেলে তারা বিরক্ত করতে পারে, তাই আমি এই ঝুঁকি নিতে চাই না। বর্ষা বলল, শুধু তার জন্যই? হুম। অভ্র জোরে নিঃশ্বাস ফেলল। বর্ষার দিকে একবার চোখ মেলে তাকিয়ে বলল, শাড়ি পরে এসেছো কেন? বর্ষা তাকালো, জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? অভ্র আশেপাশের কিছু লোক দেখিয়ে বলল, তুমি শাড়ি পরেছো বলে ওরা তোমার দিকে তাকিয়ে আছে। শাড়িতে মেয়েরা সহজেই পুরুষের নজরে আসে। বর্ষা এদিক ওদিক তাকায়, তারপর মাথা নিচু করে ফেলে। অভ্র তার জ্যাকেট খুলে বর্ষার কাঁধে রাখলো। ঠিক করে পরিয়ে দিতে দিতে বলল, শাড়ি পরে আর বের হবে না। বর্ষা ডান দিকে মাথা নাড়ালো। এর অর্থ ঠিক আছে। নিচু গলায় অভ্র জিজ্ঞেস করলো,
কিছু খাবে? আইসক্রিম। বর্ষা হাসি মুখে জবাব দিল। অভ্র দুটো আইসক্রিম এনে বর্ষার দিকে বাড়িয়ে দিল। বর্ষা খুশিতে হাসলো। অভ্র মৃদুস্বরে জিজ্ঞেস করলো, আইসক্রিম খুব বেশি পছন্দ? হ্যাঁ। নানা রকম ফুলের গাছ, প্রতিটি গাছে ফুল ফুটেছে। সকালে এবং সন্ধ্যায় গাছগুলিতে নিয়মিত পানি দেওয়া হয়। বর্ষা ঝাঁঝরি নিয়ে গাছে পানি দিতে লাগলো। অভ্র এসে পাশে দাঁড়ালো, তারপর জিজ্ঞেস করলো, ফুলের বাগান কে করেছে? আমি। অভ্র ইতস্তত করে, একটু সময় পর বলল। ও, এটা নে ধর। বর্ষা না তাকিয়ে বলল, কি? আইসক্রিম সবার জন্য আনা হয়েছে, আর এটা তোর জন্য। বর্ষার হাত ভিজে গেছে, তাই সে বলল। আমার হাতে তো কাদা লেগে গেছে। শুনে অভ্র বলল, আমি ফ্রিজে রাখছি, মনে করে খাবি। আচ্ছা। বর্ষা হাত মুখ ধুয়ে রুমে এলো। বিছানায় আরাম করে বসে ফোন স্ক্রল করছে। হঠাৎ আইসক্রিমের কথা ভেবে সে নিচে নেমে ফ্রিজের দিকে এগিয়ে গেল। ফ্রিজে আইসক্রিম নেই। বর্ষা ভালো করে খুঁজেও পেল না। তখন দেখলো তার বড় বোন মুন্নি আইসক্রিম খেতে খেতে এগিয়ে আসছে। বর্ষা তাকে ডেকে বলল, এই আপু, আইসক্রিম কোথায় পেয়েছো? এটা ফ্রিজে ছিল। মুন্নি বলল, এটা কি তোর ছিল? বর্ষা আসিফা বেগমের উদ্দেশ্যে বলল, ও বড় মা, দেখো তোমার মেয়ে আমার আইসক্রিম খাচ্ছে। মুন্নি বলল, আমি জানতাম না। এখন কাঁদিস না, আমি তোকে আর একটা এনে দেব। তিন্নি বলল, এখানে কি হচ্ছে? আর তোর পড়ালেখা নেই? বর্ষা কর্কশ গলায় বলল, মুন্নি আপু আমার আইসক্রিম খাচ্ছে, সে আমারটা খাবে কেন? তিন্নি বলল, ভুল করে খেয়ে ফেলেছে। তুই এখন পড়তে যা, আমি অপূর্বকে দিয়ে তোর জন্য দুটো আইসক্রিম আনিয়ে রাখবো। বর্ষা রাগী গলায় বলল, একটাও লাগবে না। বর্ষা চলে গেছে। তিন্নি মুন্নির উদ্দেশ্যে বলল, তুই কি ছোট? ওর আইসক্রিম তোর খেতে হবে কেন? মুন্নি অপরাধীর কণ্ঠে বলল, আমি জানতাম না যে আইসক্রিম বর্ষার। ভেবেছিলাম একটা বেশি হয়েছে বলে ফ্রিজে রেখেছে। রাত 8টা। বাড়ির সবাই খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। অভ্র এখনো নামছে না। পাপিয়া বেগম বললেন, বর্ষা, হ্যাঁ মা। অভ্রকে ডেকে নিয়ে আয়, সবাই তার জন্য অপেক্ষা করছে। ছেলেটা এত দেরি করছে কেন? যাচ্ছি। বর্ষা অভ্রের ঘরে ভেরানো দরজা দিয়ে মাথা গলিয়ে বলল, অব্র ভাই, আসবো? ভেতর থেকে একটা আওয়াজ এলো। কি চাই? সবাই রাতের খাবারের জন্য টেবিলে আপনার জন্য অপেক্ষা করছে। অভ্র চমকে উঠল। এত তাড়াতাড়ি ডিনার? অভ্র আবারও বলল, বর্ষা, ভেতরে আয়, তোর জন্য আমার থেকে একটা উপহার আছে। বর্ষা খুশি হয়ে ঘরে ঢুকলো। অভ্র বাড়ির সবার জন্য যে উপহার নিয়ে এসেছিল তা সকালেই তাদের দিয়েছে, শুধু বর্ষাকে দেয়নি। সে বলেছিল ওটা অন্য ব্যাগে আছে, পরে বের করে দেবে। বর্ষা অধীর আগ্রহে তাকিয়ে আছে। অভ্র বলল, চোখ বন্ধ কর, তারপর হাতটা এগিয়ে দে। বর্ষা তাই করে। অভ্র হাসলো, তারপর বলল, চোখ খোল। বর্ষা অবাক হলো। রান্নার পাত্র, চপস্টিক, কারি চামচ, কাঁটা চামচ সহ একটি বাক্স। বর্ষা হতভম্ব চোখে অভ্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এগুলো কি? অভ্র বিছানায় বসলো। সে পায়ের উপর পা তুলে বলল, আমি তোর জন্য এগুলো কিনেছি, কারণ তুই ঘরের কোনো কাজ পারিস না। কাল থেকে রান্না করবি, এগুলো তোর কাজে লাগবে। বর্ষা রেগে বাক্সটা বিছানায় রাখলো। বিরক্তিকর কণ্ঠে বলল, অব্র ভাই, আপনি খুব খারাপ, আমার এসব দরকার নেই। খাওয়া শেষ করে সবাই দাদার কক্ষে গেল। নূর ইসলাম আজকাল বেশি অসুস্থ থাকেন এবং তিনি মৃত্যুর আগে তার স্ত্রীকে নিয়ে হজ করতে চান। তার 3 ছেলে বেশ গম্ভীর হয়ে বসে আছে। বড়জন বললেন, আমি সব ব্যবস্থা করছি, আর পাসপোর্টের জন্য একবার তোমাদের চৌরাস্তায় যেতে হবে। অভ্র বলল, দাদা দাদি একা যাবে কি করে? দাদার শরীর ভালো থাকে না। অপূর্ব বলল, আমি তাদের সাথে যাব। বর্ষা যখন রুমে এলো তখন রাত 10টা বাজে। অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে পেছন ফিরতেই বর্ষা অবাক হয়ে গেল। বিছানার উপর একটা উপহার বাক্স রাখা। দরজার ছিটকিনি দিয়ে বাক্সটা হাতে নিয়ে কোলে রাখলো। তারপর বাক্সটি খুলল। বর্ষার চোখের সামনে প্রথম যে জিনিসটা ভেসে উঠল তা হলো ছোট অক্ষরে লেখা একটি নোট। তিন্নির মুখ থেকে শুনেছি তুই সাদা শাড়ি খুব পছন্দ করিস, তোর জন্য
এই শাড়িটা কিনতে 2 দিন সময় লেগেছে। চিরকুটটা একপাশে রেখে বাক্স থেকে শাড়িটা বের করলো বর্ষা। তারপর শাড়িটা কাঁধে রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে বোঝার চেষ্টা করলো তাকে কেমন লাগছে। দুর্বোধ্য হাসির রেখা ফুটে উঠে গেলে। পেছন থেকে অভ্র বলল, পছন্দ হয়েছে। বর্ষা পুরুষ কণ্ঠ শুনে চমকে উঠল। ডানে বায়ে তাকিয়ে দেখলো অভ্র দরজায় হেলানা দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। বর্ষা ভ্রুকুটি করলো, তারপর জিজ্ঞেস করলো, অব্র ভাই এখানে এলেন কি করে? অভ্র বলল। বারান্দায় ঝাঁপ দিয়ে। বর্ষা হেসে বলল, যদি পড়ে যেতেন? আমি পরবো না। শাড়ি পছন্দ হয়েছে। বর্ষা মুচকি হেসে বলল, হ্যাঁ খুব। সকালবেলা সূর্যের সোনালী রশ্মি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। স্নিগ্ধ সকাল বর্ষার ভালো লাগে। সে প্রতিদিন ফজরের পর বারান্দায় আসে, কখনো একটু হাঁটে, আবার কখনো চেয়ার টেনে বসে। রাস্তার দুপাশে সারি সারি গাছ, পাতা দুলছে মৃদু বাতাসে। গাছের ডালে বসে এক ঝাঁক পাখি মিষ্টি গলায় ডাকছে। বর্ষা আজ জানালার পাশে বসে আছে, কিন্তু কিছুই ভালো লাগছে না, কারণ ছাড়া। হুটহাট ভালো লাগে না, এটা তার নিজেরও পছন্দ না। সহসা রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল, গুনগুন করে গান ধরল। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। অভ্র তাকে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সহসা বিড়বিড় করে বলল, ফাটা বাস। অব্র ভাই। অভ্র তাকালো না, উচ্চস্বরে বলল, কি? কোথায় যাচ্ছেন? বিলে। আমিও যাব। না। একটু যাই না অব্র ভাই? ওখানে মেয়েদের কোনো কাজ নেই। এত অনুরোধের পর অভ্র বর্ষাকে রেখে আসতে পারেনি। তারা একসাথে হাঁটা শুরু করলো। বর্ষা এদিক ওদিক তাকিয়ে দেখলো ভোরবেলা বাইরে অনেকেই হাঁটছে। কেউ কেউ নদীর পাড়ে বসে গল্প করছে, আর বিলে মানুষের আনাগোনা তেমন নেই। বর্ষা হঠাৎ করে বলে উঠল, অব্র ভাই একদিন কি হয়েছিল জানেন? অভ্র মন্ত্রমুগ্ধ চোখে তাকালো, জিজ্ঞেস করলো, কি হয়েছিল? বর্ষা জোরে নিঃশ্বাস ফেললো, খুশি হয়ে বলল, 1 মাস আগে একদিন আইসক্রিম কিনতে দোকানে গিয়েছিলাম। তখন একজন লোক এসে দোকানদারের কাছে পাইলট চাইলো। আমি খুব অবাক, পাইলট বিমান থেকে দোকানে আসবে কি করে? আমি শুধু তাকিয়ে দেখছিলাম, আর দোকানদার বলল হ্যাঁ আছে। তারপর একটা সিগারেট বের করলো, সিগারেটের প্যাকেটে বড় অক্ষরে লেখা ছিল পাইলট। কথা শেষ করে বর্ষা জোরে জোরে হাসতে লাগলো। অভ্র হঠাৎ বর্ষার কপালে টোকা দিয়ে বলল, আইসক্রিম কিনতে গিয়েছিলি নাকি সিগারেট নিয়ে গবেষণা করতে? বর্ষা মৃদু হেসে বলল, আইসক্রিম কিনতে। আমি একটা প্রশ্ন করতে পারি? অভ্র প্রকৃতির শান্ত পরিবেশের দিকে তাকিয়ে বলল। কর। বর্ষা অভ্রের মুখের দিকে তাকিয়ে বলল, অব্র ভাই আপনি সিগারেট খান না? অভ্র মৃদুস্বরে বলল, না। কেন? আমি সিগারেটের বাজে গন্ধ পছন্দ করি না। সপ্তাহ 2 পর একটা অজানা চিঠি এলো। কে পাঠিয়েছে নাম লেখা নেই, যার জন্য চিঠি খামে তার নাম লেখা আছে। বর্ষা খামটা নিয়ে নিজের ঘরে চলে গেল, দরজা বন্ধ করে কাগজটা খুলল। ছোট অক্ষরে লেখা, ঠোঁটের কোণে খুশির হাসি ফুটে ওঠে। সূর্যের প্রবল রশ্মি মুক্ত উপরে পড়ে। সূর্যের আলো আজ মিষ্টি লাগে। আমার অস্থির মন শান্ত হয় তোমায় দেখে। 4 লাইনের ছোট্ট লেখাটি বর্ষার মনে দাগ ফেলেছে। একবার দুবার করে কয়েকবার বর্ষা চিঠিটা পড়ল। এইটুকু লেখায় সে কি এমন মাধুর্য খুঁজে পেল? বর্ষা হাত থেকে সাদা কাগজ রাখতে চায় না। কাগজটা নামিয়ে রাখার কথা ভাবতেই সে লেখাটা আরও দুবার পড়ল। হঠাৎ অভ্রর নামটা মাথায় এলো। এর কারণ জানা নেই। বর্ষার হাতের এই চিঠি লেখাটাকে অভ্র শাড়ির সাথে রেখে যাওয়া নোটের সাথে মিলিয়ে নিল। কোনো মিল নেই। সে হতাশ হলো। কাগজ দুটো বইয়ের মধ্যে রেখে বাইরে গেল।
খানবাড়ির বাগানে একটা বড় ফুলের গাছ আছে, গাছে ফুল ফুটে আছে, চারিদিকে ঘ্রাণে ভরে গেছে। অভ্র গাছের নিচে দাঁড়ানো, গাছ থেকে ফুল ঝরে আলতোভাবে তার গায়ে পড়ছে। অভ্রর মনে হলো তার পেছনে কেউ এসেছে। অভ্র চোখ বুজল, ক্ষণিকের জন্য তার আভাস পেল তার উপস্থিতি মনকে শান্ত করেছে। অভ্র বিড়বিড় করে বলল, তুমি আমার কল্পনা নও, তবে কি তুমি? অব্র ভাই। অভ্র চোখ খুলল, সে সোজা হয়ে দাঁড়ালো, দৃঢ় ও গম্ভীর গলায় বলল, হঠাৎ এখানে? ফুল নিতে এসেছি, বকুল ফুল। অভ্র তাকালো, তারপর জিজ্ঞাসা করলো, ফুল কেন? আমি মালা বানাবো। বকুল ফুলের মালা? হ্যাঁ। বাগানে অনেক ফুল আছে, সব ছেড়ে বকুল কেন? সব কেনর উত্তর নেই অব্র ভাই। অভ্র আর কথা বলল না। বর্ষা হাঁটু গেড়ে বসে ঘাসের ওপর থেকে ফুল তুলতে লাগলো। অভ্র হাঁটু গেড়ে কিছু ফুল তুলল। বর্ষা কৌতূহলী দৃষ্টিতে তাকালো। অভ্র মৃত্যুপের সুরে বলল, সূচি চোখে আমার দিকে তাকানোর বন্ধ কর। বর্ষা জিজ্ঞেস করলো, আমি কখন দেখলাম? বর্ষা শব্দগুলো হাওয়ায় উড়িয়ে দিল। কিছুক্ষণ পর ফের বলল, গতকাল কলেজ থেকে বাড়ি ফেরার পথে কুরিয়ার অফিসে গিয়েছিলাম। বলেই বর্ষা থামলো। অভ্র কিছু বলছে না দেখে আবার নিজেই বলতে লাগলো, চিঠি এসেছে। অভ্রের হাত থেমে গেল। শান্ত লোকটা কড়ায় গলায় বলল, এই বয়সে প্রেমের প্রস্তাব এবং চিঠি আসবেই, সেসব নিজের উপর প্রভাবিত হতে দিবি না। আর খানবাড়ির মেয়েকে চিঠি পাঠানোর সাহস কোন ছেলের আছে? খুঁজতে হবে তাকে। বর্ষা ফু দিয়ে নিঃশ্বাস ফেলল। অভ্র কোনোভাবেই চিঠিদাতা নয়। অভ্র যদি জানতে পারে যে বর্ষা তাকে নিয়ে এসব ভাবছে, সে নিশ্চয়ই ওকে চড় মারবে। মুহূর্তেই কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলল বর্ষা। বকুল ফুলের মালা গাঁথা শেষ, হাতে পরার জন্য খুব বড় নয়, ছোট করে বানানো হয়েছে। বর্ষা মালা নিয়ে অভ্রের ঘরে এলো। অভ্র গতকাল বলেছিল যে সে বকুল ফুল পছন্দ করে, তাই সকালে তাজা ফুল দিয়ে মালা তৈরি করে বর্ষা। অভ্র রুমে নেই। বর্ষা একটা ভারী নিঃশ্বাস ফেলে দরজার দিকে পা বাড়ালো। বালিশের নিচে অর্ধেক কাগজ দেখতে পেল। বালিশটা তুলে কাগজটা বের করে বর্ষা 2 ভাঁজ করা কাগজে লেখা একটা চিরকুট দেখলো। বর্ষা বিড়বিড় করে পড়ল, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। বর্ষা চোখ বুঝলো। আনন্দের হাসি হেসে কাগজটা কপালে ঠেকিয়ে রাখলো। সকালে যে চিঠিটা পড়েছিল তার হাতের লেখাও একই। বর্ষা আস্তে করে বলল, অব্র ভাই, আপনার লুকোচুরি আমি ধরতে পেরেছি। বর্ষা দিঘির পানিতে পা ভিজিয়ে বসে আছে। মনটা খুব উদাস। তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ এবং হাতে একটা কাগজ, তাতে লেখা আছে নানান কথা। সেই লেখাগুলো পড়লে হৃদয়টা কেঁপে ওঠে। মানুষটার কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কিভাবে কেউ এত ভালোবাসতে পারে। প্রশ্ন হলো, এই ভালোবাসার শুরু কিভাবে? দীর্ঘ 15 দিন চোখের সামনে মানুষটিকে দেখেও তার মন বুঝতে পারেনি বর্ষা। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল গভীর জলের দিকে। হালকা হাওয়ায় ভেসে যাচ্ছে পদ্ম ফুল। বর্ষা অন্যমনস্ক হঠাৎ বিড়বিড় করে বললে উঠল, ভালোবাসি শব্দটা বলেনি, সে কখনো তার অনুভূতিও প্রকাশ করেনি। আমি কখনো বুঝিনি, আমি কখনো তার হৃদয়ের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার খোঁজ করিনি। আমি কি এতই বোকা? একটা ছেলের চোখে ভালোবাসা দেখতে পাইনি, সে আমাকে নিঃস্বার্থ ভালোবাসে। তুই এখানে কি করছিস? কারো কণ্ঠ শোনা গেল। কণ্ঠস্বরের মালিককে চিনতে দ্বিধা হয় না বর্ষার। দিঘির পানির দিকে দৃষ্টি স্থির করেই বলল, ভাবছি। অহিতা তার পাশে বসলো। বর্ষার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবিস? বর্ষা ক্ষীণ কণ্ঠে বলল, কিছু না। অহিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর মৃদু স্বরে বলল, বল। আমি কাউকে বলবো না। বর্ষা অহিতার দিকে তাকালো। কিছুক্ষণ পর বলল, এই প্রথম কারোর জন্য ফুলের মালা বানালাম। আমি যখন তাকে দিতে গেলাম, দেখলাম সে সেখানে নেই। আমি তাকে সব জায়গায় খুঁজেও পেলাম না। মনে হয় সে হঠাৎ হারিয়ে গেছে।
তারপর তার লেখা 2টি চিরকুট পেলাম। অহিতা জিজ্ঞেস করলো, কে এসে? অভ্র ভাই? বর্ষা ফ্যাল করে অহিতার দিকে তাকালো, তারপর কড়া গলায় জিজ্ঞেস করলো। তুই কি করে বুঝলি? অহিতা দ্রুত উত্তর দিল। আজকাল তোকে ওনার সঙ্গে বেশি দেখা যাচ্ছে। বর্ষা জোরে নিঃশ্বাস ফেলল, কাগজটা অহিতার হাতে দিল। অহিতা গলা পরিষ্কার করে পড়তে শুরু করলো। হুট করে চলে যাও, কাছ থেকে অনেক দূরে তুমি, কল্পনায় বিলাসী। স্বপ্ন ভেঙে দূরে বসে হাসো, মনের আয়নায় তুমি উৎকণ্ঠা। বিপন্নতা দিয়ে আমার ভূমি সাজিয়ে, হঠাৎ উর্মির হৃদয় বুক ফুলিয়ে। স্বামীর কাছে ফিরে এসো। বর্ষা কি বোঝে তার বিরহে আমার চোখে বন্যা? বুকের রক্তে বর্ষা খুঁজতে খুঁজি। অস্পর্শ প্রেমে ডুবে হারিয়ে যাও মুগ্ধতার টানে। কারণ নাগালে থাকা অস্তিত্ব, সে কি একটু বর্ষা ভাসছে নীলে? বৃষ্টির কথা শোনো, তীরে ভেসে থাকা বৃষ্টির হৃদয় কি চাই? অশান্তিতে সময় কাটছে তোমায় ছাড়া। তোমার সাদা শাড়ির আঁচল মেলে আজ বর্ষা আসো না। শেষ ট্রাম গেলে বর্ষা হয়ে যায় শেষ বর্ষা। তোমার জন্য চঞ্চল মন পাগল, এক নিপুণ স্পর্শে তুমি ভেঙেছ মনের দেওয়াল। বর্ষা, তুমি দূরের তীরে বসে হাসছো তোমার কথা ভেবে। আমি খাতায় ভরে ফেলি অবুঝ সব লেখায়, দুঃসময় শুধু কষ্ট পেতে শেখাই। বর্ষা, তোমার হাত ধরে হাঁটতে চাই, নরম হাতের কোমল ছোঁয়া আপনাকে অস্থির করে তুলবে। বুকের মধ্যে অবিরত চোখের পাতা ছুঁয়ে গলে, আলিঙ্গনে নিজেকে হারিয়ে আবার সুখী হতে চাই। বর্ষার বৃষ্টি হোক, সব অঙ্গে শীতল ছোঁয়া যাক, তোমার মাঝে আমি আমার মন হারাই। অহিতা হাঁপাচ্ছে, জোরে নিঃশ্বাস ফেলে বলল, তোর অভ্র ভাই তো খুব ভালো লিখেছেন। বর্ষা মাথা নিচু করলো, তারপর নিচু গলায় বলল, তার সামনে আমি কি করে যাব? অহিতা বর্ষার কাঁধে হাত রাখলো, নিচু গলায় বলল, অভ্র ভাই তোকে একদিন কিছু বলেনি, সেজন্য তুই এমন আচরণ করবি যেন তুই কিছু জানিস না। তুই অপেক্ষা কর, সে অবশ্যই ভালোবাসার কথা বলবে। অহিতা থামলো, সে ভ্রু কুঁচকে আবার বলল, তুই কিভাবে বুঝলি এটা তোর জন্য লেখা হয়েছে? তোকে উৎসর্গ করে তো লেখা নেই। বর্ষা চোখ বড় বড় করে অহিতার দিকে তাকালো, তারপর কর্কশ গলায় বলল, এখানে অনেকবার বর্ষা লেখা আছে, এতক্ষণ কি পড়ছিস গাধি? অহিতা বলল, এটা ছড়া, হয়তো পরে বলবে আমি ছড়ার জন্য নামটা একসাথে রেখেছি। বর্ষা জোরে নিঃশ্বাস ফেলল। আগে পেয়েছি কিন্তু বুঝতে পারিনি। দিঘির ঘাট থেকে উঠে অচেনা অজানা রাস্তা ধরে হাঁটছে বর্ষা। ব্যস্ত সময় পার করছে শহর। রাস্তায় 2 বা 3টি রিক্সা ও অটো চলছে। মস্তিষ্ক শূন্য লাগছে তার। রাস্তার 2 পাশে বড় বড় নারকেল গাছ, এক পাশে ধান ক্ষেত। রাস্তার পাশে 2টি কুকুর ঘেউ ঘেউ করছে। বর্ষা হতাশা কাটাতে সে ধান ক্ষেতের আইল ধরে হাঁটা শুরু করলো। সে জানে না কোথায় যাচ্ছে। সম্বিত ফিরলে দেখে চারিদিক অন্ধকার। কানের কাছে মশা গুঞ্জন আর পাড়া থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। বর্ষা শুকনো ঢোক গিলে পথ খোঁজার চেষ্টা করলো, কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। বর্ষা মনে করতে লাগলো কিভাবে সে এখানে এসেছে। চোখের পলকে ধানক্ষেত থেকে বেরিয়ে রাস্তায় চলে গেল। জ্যোৎস্নার আবছা আলোয় চারপাশ আলোকিত। সে দূর থেকে কিছু শেয়াল দেখতে পেয়ে সাথে সাথে একটা গাছের আড়ালে লুকিয়ে গেল। বর্ষা সব মনে করতে লাগলো। মনটা ভালো না থাকায় সে ভিন্ন গ্রামের পথে হাঁটছিল। ধানক্ষেতের গলি ধরে হেঁটে ঢুকে যায়। সে ঘাসের ওপর শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়, কারণ মাঠে ঠান্ডা বাতাস বইছিল। ঘুম ভাঙলো মশার কামড়ে। এখন অন্ধকারে বাড়ি ফেরার পথ খুঁজে পাবে কি করে? ফোন কই? কোথাও পড়ে যায়নি তো? ধানক্ষেতের ভেতর থেকে ইঁদুরের আওয়াজ আসছে। পানির পিপাসায় গলা শুকিয়ে গেছে। শেয়াল চলে গেছে ধান খেতে। বর্ষা রাস্তায় এসে সোজা হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল কিছু লোক বৃত্তাকার হয়ে বসে আছে। বর্ষা ওদের দিকে এগিয়ে গেল আর করুণ কণ্ঠে বলল, ওখান থেকে একটু পানি দিবেন চাচা, আমার খুব পিপাসা লাগছে। বর্ষার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে একটা হাসি দিয়ে প্রথমজন বলল, পানি খাবে খুকি? এই নাও সব খাও। বর্ষা বোতলে একটা চুমুক দিয়ে বলল, খারাপ গন্ধ। প্রথমজন আবারও বলল, আমাদের কলের পানিতে প্রচুর আয়রন, তাই পানিতে অনেক গন্ধ হয়। তৃষ্ণা মেটাতে সে প্রায় সবটাই শেষ করে দেয়। বর্ষার চারিদিকে হঠাৎ ঘুরতে লাগলো। মাথাটা ঝিমঝিম করছে তার। মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। দ্বিতীয়জন বললেন, সম্ভবত মাতাল হয়েছে। তৃতীয় একজন বললেন, আর একটু অপেক্ষা করো।
রাস্তার পাশে একটা বন্ধ দোকান, লাইটের আলোয় কয়েকজন পুরুষের মাঝে একটা নারীর শরীর দেখে চমকে ওঠে অভ্র। সে বাইক থেকে নেমে দৌড় দিল। অভ্র বর্ষার গালে হাত রেখে বলল, এই বর্ষা, তোর কি হয়েছে? বর্ষা নেশাগ্রস্ত গলায় বলল, অব্র ভাই আপনি আসছেন? বলতে না বলতেই বর্ষা অজ্ঞান হয়ে গেল। পাশে বসা লোকদের জিজ্ঞেস করলো অভ্র। আপনারা তাকে কি পান করিয়েছেন? পানি চাইছিল, আমাদের তৃষ্ণা মেটাতে যা ছিল তাই দিয়েছে। প্রথমজন বললেন। অভ্র রেগে গিয়ে একজনকে ঘুষি মারল। তাদের একজন সেই জায়গা থেকে গ্রামের দিকে ছুটে গেল। অন্য দুজন মদ খেয়ে নেশায় বুঁদ হয়ে আছে, শরীরে কোনো শক্তি নেই। তাদেরকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়। অভ্র চেঁচিয়ে বলল, বর্ষা ওঠ, চল বাসায় যাই। ঘুমতো গলায় বর্ষা বলল, হুম, বাড়ি যাব না অব্র ভাই, আমি তোমার সাথে থাকবো। অভ্র রাগ দেখিয়ে বলল, তোকে 2 ঘন্টা ধরে খুঁজছি, বাড়ির সবাই তোকে নিয়ে টেনশন করছে। বর্ষা ঝিমাচ্ছে। অভ্র প্যান্টের পকেট থেকে ফোন বের করলো। বর্ষার ফোনের লোকেশন এখনো কাছেই দেখাচ্ছে। বাড়িতে কল দিল। পাপিয়া বেগম ফোন রিসিভ করেন। অভ্র তাদের জানায় যে সে বর্ষাকে খুঁজে পেয়েছে। এরপর নেটওয়ার্কের জন্য কল কেটে যায়। অভ্র বর্ষাকে পাজা কোলা নিয়ে বাইকের দিকে হেঁটে যাওয়ার সময় লোকজন তাকে ঘিরে দাঁড়ায়। তৃতীয় ব্যক্তি ইতিমধ্যে মাতব্বর ওই গ্রামের কয়েকজনকে মিথ্যে বলে তার সঙ্গ নিয়ে এসেছে। মাতব্বর তাদের কথা না শুনে গ্রামে নিয়ে আসেন। অভ্রকে চেয়ারে বেঁধে বর্ষাকে মাটির ঘরে বন্দি করে রাখা হলো। মাতব্বর ফজল মিয়া প্রচণ্ড ক্ষুব্ধ। তার গ্রামে এমন খারাপ কাজ সে মেনে নিতে পারে না। অবৈধ সম্পর্ক করা যুবক যুবতীতে লোকজন ধরেছে বলে তাদের আহত করেছে। অন্যান্য জন বলেন মারের বদলে মার দেওয়া হোক। মাতব্বর তা করেননি। যেহেতু একটা মেয়ের ইজ্জত জড়িত, তার শরীরে এই কলঙ্ক থাকতে সে আত্মহত্যা করতে পারে। সবকিছু ভেবে বর্ষা ও অভ্রকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মাতব্বর ফজল মিয়া। অভ্রের মুখ বাঁধা থাকায় সে কিছুই বলতে পারছে না। মাতব্বরের নির্দেশে বাঁধন খুলে দেওয়া হলো। অভ্র সত্যিটা বলল, কিন্তু কেউ বিশ্বাস করলো না। কেউ কেউ একসঙ্গে বলেন বিয়ে এড়াতে ভাই বোনের সম্পর্কের নাম দিচ্ছেন তারা। কাজী উপস্থিত হলো, জোর করে বিয়ে দেওয়া হবে তাদের। বর্ষা নেশাগ্রস্ত ছিল এবং সে এখনো মাটির ঘরেই। কাজী এসে অভ্রর সামনে বসে, তাকে কবুল বলতে বলেন। অভ্র গম্ভীর ভঙ্গিতে বসে আছে। নেশা করা অবস্থায় বিয়ে হবে না, সে তা জানে। আর বিয়ে না করলে বর্ষার চরিত্রে দাগ পড়বে। সব দিক চিন্তা করে সে হ্যাঁ বলল। বর্ষা নেশায় মত্ত। সকাল হলেই সব ভুলে যাবে, মনে শুধু অভ্র রাখবে। কিছুক্ষণের মধ্যে বৈঠক শেষ হয়। অভ্রকে মাটির ঘরে পাঠানো হলো। অভ্র ঘরে ঢুকলো। সম্ভবত কারেন্ট নেই, মোমবাতি জ্বলছে। কার্পেটে শুয়ে থাকা বর্ষাকে দেখে হৃদয় ধুক করে উঠল। অভ্র এগিয়ে যায়, নত যেন হয়। বর্ষাকে দুহাতে তুলে জড়িয়ে ধরে। সে নীরবে কাঁদছে। বর্ষা তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অব্র ভাই তুমি এখন আমার স্বামী। বর্ষা মৃদু হেসে আবারও বলল, আমি তোমার বউ। অভ্র কেঁদে ফেলল। বর্ষার কপালে একটা গভীর চুমু দিয়ে ক্ষীণ গলায় বলল, যা হয়েছে আজ ভুলে যা বর্ষা। সকালের সূর্য জানালা দিয়ে এসে বর্ষার মুখে পড়েছে। বর্ষা ঘুম থেকে উঠে চোখ খুলে দেখে সে মাটির ঘরে আছে। সে উঠে বসে দেখলো অভ্র মাটির দেয়ালে হেলানা দিয়ে ঘুমোচ্ছে। বর্ষা মাথা ধরে বসে আছে, তার মাথা ঘুরছে। রাতের কথা কিছুই মনে করতে পারল না সে। বর্ষা উঠে অভ্রের পাশে বসে অভ্রকে ঠান্ডা গলায় ডাকতে লাগলো, অব্র ভাই। অভ্র মন্দ চোখ খুলে বর্ষার কাছে দেখে কর্কশ স্বরে বলল, তুই আমার এত কাছে কি করছিস? অভ্র বর্ষাকে কারোর সামনে আনেনি। কারোর কাছ থেকে বিয়ের কথা শুনবে এই ভয়ে অভ্র তাকে বাড়িতে রেখে একাই চলে যায় গ্রামের প্রধানের সাথে দেখা করতে। কিছুক্ষণ পর গ্রাম ছেড়ে বেরিয়ে যায় তারা। গ্রামের বাইরে একটা টং দোকানে বাইক থামিয়ে দিল অভ্র। দোকান থেকে পানির বোতল এনে বর্ষার দিকে বাড়িয়ে দিল। বর্ষা বলল, আমি চা খাবো। অভ্র বলল, আগে পানি, আমি চা নিয়ে আসছি। হাতের তালুতে পানির বোতল থেকে পানি নিয়ে চোখ মুখ ধুয়ে নিল বর্ষা। অভ্র চায়ের কাপ ওর দিকে তুলে ধরে বলল, ধর। বর্ষা মিনমিন কণ্ঠে বলল, ধমক দিচ্ছেন কেন? অভ্র কর্কশ গলায় বলল, তোর জন্য। আমি সেই মাটির ঘরে সারা রাত বসে মশার কামড় খেলাম। ধমকাবো না তো কি করব? কে বলেছে একা একা বাইরে ঘোরাঘুরি করতে? বর্ষা স্বাভাবিক গলায় বলল, শুকরিয়া আদায় করুন অব্র ভাই, আপনি চোর বলে মার খাননি। অভ্র হাসল, বিড়বিড় করে বলল, পাগলি। বর্ষা চায়ের চুমুক দিয়ে হঠাৎ বলে উঠল, অব্র ভাই জানো, আমার ইচ্ছে পূরণ হয়েছে। বর্ষা। অভ্র বর্ষার দিকে তাকালো, জানতে চেয়ে বলল, কি?
বর্ষা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর চারিপাশে তাকিয়ে বলল, সকালের টাইম, টং দোকানে বসে চা খাওয়া। অভ্র হতভম্ব হয়ে যায়, মৃদুস্বরে বলল, এটা কেমন ইচ্ছে? বর্ষা অভ্রের দিকে তাকালো, তারপর বলল, কেন, এটা স্বপ্ন বা ইচ্ছে হতে পারে না? আমরা মেয়েরা আমাদের মনে এই ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোকে যত্ন করে রাখি। বাড়ি ফিরে আরেকটি সমস্যার সম্মুখীন হতে হলো বর্ষাকে। বর্ষার ওপর তার বাবা রাগান্বিত, পাপিয়া বেগমও কাঁদছেন। অভ্র তার বুদ্ধি দিয়ে বিষয়টি সমাধান করে। নূর ইসলাম গম্ভীর হয়ে বসে আছেন, বর্ষাকে বারণ করে ফের একা বের না হওয়ার জন্য। গোসল সেরে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে এলো বর্ষা। কলেজে যেতে হবে, হাতে বেশি সময় নেই। পুরোপুরি প্রস্তুত হয়ে নেমে আসে সে। বড়দের সঙ্গে খেতে বসলো, অভ্র নেই। বর্ষা জিজ্ঞেস করলো, মা, অভ্র ভাই কোথায়? পাপিয়া বেগম বললেন, সারা জেগেছিল, তাই এখন ঘুমোচ্ছে। বর্ষা আর রিমা একসাথে বেরিয়ে গেল। বর্ষা হাঁটতে হাঁটতে রাস্তায় ছোট ইটের কোনা এবং খালি বোতলগুলোকে লাথি মারে। বর্ষা ওদের লাথি মেরে মজা নিচ্ছে। রিমা ঘড়ির দিকে তাকিয়ে আছে, হম্বি তম্বি করে বলল, তাড়াতাড়ি পা চালা, বেশি সময় নেই। তারা সবাই ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে গল্প করছে। হঠাৎ অহিতা বলে উঠল, কে এই ছেলে? নতুন মনে হচ্ছে। অহিতার কথা শুনে সবাই ফিরে তাকালো। একটা ছেলে গাড়ি থেকে নামছে। বর্ষা ভ্রুকুটি করলো, সন্দেহের সাথে বলল, কলেজে আগে কখনো দেখিনি। মাহিরা চাপা গলায় বলল, পরিচালক স্যারের ছেলে নিভিয়ান। রিমা বলল, আজ কলেজে আসছে কেন? আগে কখনো আসেনি। মাহিরা বলল, সে আজকাল প্রায় আসে, তোরা দেখতে পাস না? নিভিয়ান এসে বর্ষার উদ্দেশ্যে বলল, আমি কি এখানে বসতে পারি? বর্ষা কিছু বলল না। নিভিয়ান আবারও বলল, এক্সকিউজ মি। মাহিরা হালকা হেসে বলল, হ্যাঁ বসুন। অহিতা নিভিয়ানের উদ্দেশ্যে বলল, আপনি ঘাসে বসবেন? আমি কাউকে একটা চেয়ার আনতে বলছি। নিভিয়ান ঘাসের ওপর বসলো, তারপর বলল, আর লাগবে না, তোমরাও তো ঘাসের ওপর বসে আছো। নিভিয়ান বর্ষার দিকে তাকালো, তারপর ক্ষীণ স্বরে বলল, আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজছি। আমি যেদিন কলেজে আসি সেদিন তুমি আসো না, তাই এতদিন দেখা হয়নি। বর্ষা এবার নিভিয়ানের দিকে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, আপনি আমাকে খুঁজছেন কেন? তোমাকে এক ঝলক দেখে হৃদয়ের তৃষ্ণা মেটাতে। বর্ষা নিভিয়ানের দিকে চোখ সরু করে তাকালো, আর অহিতা অনবরত কাশি দিতে লাগলো। নিভিয়ান মাথা নিচু করে হাসলো। সে মাথা তুলে স্বচ্ছ কণ্ঠে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। বর্ষা হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। 3টা বাজে। কলেজ থেকে সোজা বাসায় চলে এলো ওরা। বর্ষার মেজাজ খুব খারাপ হয়ে গেছে। নিভিয়ান হঠাৎ এসে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর বললেই ভালোবাসা হয়ে গেল? বর্ষার আগে গজগজ করতে করতে রুমে চলে গেল। বিছানার ওপর বাক্স দেখে সেদিকে এগিয়ে গেল। বাক্সটা হাতে নিল বর্ষা। একটা সাদা শাড়ি আর কিছু গয়না এবং চুড়ি আর একটা চিরকুট। অব্রবাইয়ের হাতের লেখা না, তিন্নি আপুর হাতের লেখা। তিনি লিখেছেন, আমি জানি না তুই সাদা রঙে কি পেয়েছিস, তবে সাদা শাড়িতে তোকে খুব সুন্দর লাগে। এবার পরীর মতো সাজে। নিচে নেমে আয়, বাড়িতে কেউ নেই। বাড়ির গেটের সামনে একটা গাড়ি তোর জন্য অপেক্ষা করছে। দেরি করবি না, তাড়াতাড়ি তৈরি হতে শুরু কর। আর রিমাকে সঙ্গে আনতে ভুলবি না। বর্ষা গোসল সেরে ভেজা চুল শুকিয়ে নিল। তারপর সে শাড়ি পরে দুমুঠো কাচের চুড়ি পরে নিল। বর্ষা আর রিমা বাসা থেকে বের হয়ে গেটের কাছে এলো। দেখলো অভ্র গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার নেভি ব্লু টি শার্ট আর কালো জিন্স, গাঢ় অ্যাশ কালারের লেদার জ্যাকেট, নীল ও অ্যাশ কম্বিনেশন কেচ। কপালে লম্বা চুলগুলো এসে পড়েছে। অভ্রকে অসম্ভব সুন্দর লাগছে। বর্ষা তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে, কিন্তু অনেক চেষ্টা করেও চোখ ফেরাতে পারছে না সে। অভ্র এক হাত দিয়ে তার চুল পেছনে ঠেলে দিল। গাড়ির দরজা খুলে বলল, তাড়াতাড়ি ওঠ, সময় কম। পেছনে বসে আছে রিমা। বর্ষা অভ্রের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অভ্র ভাই, আমরা কোথায় যাচ্ছি? অভ্র বলল, গাজীপুর জেলার কালিয়াকৈর মকশবিলে একটি দ্বীপ তৈরি করা হয়েছে, যাকে বলা হয় মনপুরা দ্বীপ। সেখানে যাচ্ছি। রিমা জিজ্ঞেস করলো, সবাই সেখানেই আছে? অভ্র ছোট গলায় বলল, হ্যাঁ। এই বৃষ্টি আবার এই রোদ, ঝকমক করছে আকাশ। খাড়া রাস্তা দিয়ে গাড়ি চলছে। খাল ধরে সামনে এগিয়ে এসে দেখা মিলল সারি সারি গ্রাম ও জেলেদের মাছ ধরার দৃশ্য। বিলের মাঝে ঢেউ তুলে যাচ্ছে।
ছোট বড় ট্রলার ও ডিঙি নৌকা তাদের সঙ্গে পাল্লা দিয়ে স্রোতে ভাসছে কচুরিপানা। জানালা দিয়ে বিলের জলরাশির দিকে তাকালো বর্ষা। স্বচ্ছ নীল দেখাচ্ছে জল। পরিবারের সবাই ইতিমধ্যেই দ্বীপে উপস্থিত হয়েছে। দ্বীপে পৌঁছানোর পর তাদের খুঁজে বের করে সেখানে যায় বর্ষারা। সবাই একটা কটেজে বসে আছে। সন্ধ্যা ঘনিয়ে এলো। দিগন্ত থেকে ঠান্ডা বাতাস বইছে। সবাই মোটা কাপড় পরা। বর্ষা শীতে একটু কাঁপছে। অভ্র লক্ষ্য করলো। শরীর থেকে জ্যাকেটটা খুলে বর্ষার কাঁধে রাখলো। সবার থেকে একটু দূরে শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়। আগুন জ্বালায় অপূর্ব, নাহিদ, ওরা সবাই একটা বৃত্তাকারে সেখানে বসলো। আজ বর্ষার জন্মদিন এবং সেটা ভুলে গিয়েছিল। সবার উপস্থিতিতে কেক কাটা হয়। নাহিদ তার গাড়িতে গিটার নিয়ে এসেছে। অভ্রর কণ্ঠ খুব ভালো, সে খুব ভালো গান গায়। অপূর্ব নাহিদ একটা গান ধরতে অনুরোধ করলো অভ্রকে। মুন্নি আর তিন্নি এসে বসলো। অভ্র গিটার দেখে বলল, তোরা কি প্রস্তুতি নিয়েই আসছিস? নাহিদ বলল, যেহেতু সুযোগ এসেছে হাতছাড়া করব কেন। বর্ষা হাঁটুতে মুখ চেপে বসেছে। তার চোখ অভ্রর দিকে স্থির। গিটারের সুরে গান গাইতে শুরু করলো অভ্র। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বর্ষায়। এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, জলভরা দৃষ্টিতে। এসো কমল শ্যামল ছায়, চলে এসো এক বর্ষায়। যদিও তখনও আকাশ থাকবে বৈরী, কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো, ঝলকে ঝলকে নাচিবে বজলি আলো। তুমি চলে এসো এক বর্ষায়। নামিবে আধার বেলা ফুরাবার পরে, মেঘমল্লার বৃষ্টিরও মনে মনে। কদম গুচ্ছ খোপায় জড়াই নিয়ে, জলভরা মাঠে নাচিব তোমায় নিয়ে। চলে এসো তুমি, চলে এসো এক বর্ষায়। সবাই মুগ্ধ হয়ে গান শুনলো। শান্ত ও মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়া, সামনে আগুন জ্বলছে। আগুনের লাল হলুদ আলোয় অভ্রের মুখটা স্নিগ্ধ লাগছে। গানটি বর্ষার হৃদয় ছুঁয়ে গেল, কিন্তু গানের পেছনের অর্থ বুঝতে পারেনি সে। বাসায় ফিরতে ফিরতে রাত 9টা বাজে। বর্ষা তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার প্রতিবিম্বের উদ্দেশ্যে কড়া গলায় জিজ্ঞেস করলো, ভালোবাসা এত লুকোচুরি কেন? বলা যায় না মুখোমুখি দাঁড়িয়ে? নিভিয়ানের মতো সাহস না থাকলে ইউরোপে পড়ে লাভ কি? বালিশের ওপর সাদা খাম দেখে বর্ষা ভ্রুকুটি করলো। সে এগিয়ে গিয়ে খামটা হাতে নিল। নতুন নোট। সে বিভ্রান্ত হয়ে বসে রইল, যেন এক লাইনে সব কষ্ট লিখে ফেলেছে অভ্র। তোমার বিরহে আমার বুকে ব্যথা হয়। চারিদিক অন্ধকার, চোখে একটু তন্দ্রা। হাতে একটা চিরকুট নিয়ে বারান্দায় এলো বর্ষা। ক্লান্ত শরীর বিশ্রাম নিতে চায়। মন উকি দেয় পাশের বারান্দায় অন্ধকার ঘরটাই। জ্যোৎস্না আকাশে আচ্ছন্ন চাঁদনি রাতে, নীরব আকাশে জ্যোৎস্না মেলায় ভরা চাঁদ। বর্ষায় রুমে এলো, বিছানায় শুয়ে পড়লো। তারপর সে বিড়বিড় করে বলল, অব্র ভাই, আর কত? ঠোঁটে হাসি নিয়ে বুকে বিষাদ পুষবেন। সকাল 9টা বাজে। মতি বাজার থেকে কিছু ইলিশ মাছ নিয়ে এসেছে। মাছ কাটতে বসেছেন আসিফা বেগম ও পাপিয়া বেগম। অভ্র বাইরে থেকে এসেছে। সে তাদের পাশে বসে জিজ্ঞেস করলো, 4টা মেয়ে থাকতেও সব কাজ তোমরা করো কেন? আর তোমরা তাদের দিয়ে কাজ করাও না কেন? আসিফা বেগম বললেন, শ্বশুরবাড়ি গেলে তো কাজ করবেই, বাবার বাড়িতে একটু সুখ করুক। অভ্র বলল, শ্বশুর বাড়ি যেও কাজ করবে না, সে সময় আরো আলসেমি করবে। ওরা কি করছে? পাপিয়া বেগম বললেন, ঘুমাচ্ছে। অভ্র কড়া গলায় বলল, সকাল 9টা বাজে এখনো ঘুম? ওয়েট, আমি তাদের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছি। হঠাৎ গালে ঠান্ডা লাগছে। বর্ষা চোখ খুলে অবাক হয়ে জোরে চিৎকার করতে লাগলো। ইলিশ মাছ নিয়ে অভ্রর পেছনে ছুটলো সে। অভ্র দৌড়াতে শুরু করে সিঁড়ি বেয়ে নেমে এলো। সে মা আর চাচির পেছনে দাঁড়িয়ে গেল। পাপিয়া বেগম ধমক দিয়ে বললেন, কি হচ্ছে? মাছ নিয়ে ছুটছিস কেন? মায়ের প্রশ্নের উত্তর দিল না বর্ষা। সে আসিফা বেগমকে উদ্দেশ্য করে বলল, বড় আম্মু, অব্র ভাইকে কিছু বলবা? আমি ঘুমাচ্ছিলাম, সে আমার মুখে ইলিশ মাছ ধরে রাখছিল। ছেলের দিকে তাকালেন আসিফা বেগম। সে জোরে ধমক দিয়ে বলে উঠলেন, অব্র। অভ্র মৃদু হেসে বলল, কয়েকবার ডাকার পরও ঘুম ভাঙেনি। মাছ ধরতেই ও উঠে বসলো। অভ্র হাসি থামিয়ে ফের বলল, মুন্নি আর তিন্নি ওরা কেউ রুমে নেই। তারা কোথায়? রিমাকেও তো দেখিনি। পাপিয়া বেগম বললেন, মুন্নিয়া রিমা বাজারে গিয়েছে, বললো কি কাপড় লাগবে। আর তিনি হাসপাতালে গেল। আজ শুক্রবার, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত হাসপাতালে থাকবে। শুক্রবারে রোগীদের ভিড় একটু বেশি থাকে। মাথায় হাত বুলিয়ে বলল অভ্র,
হ্যাঁ, ভুলে গেছি। বর্ষা রেগে গিয়ে বলল, এই মাছ দিয়ে কি করব? আমাকে দে, দুপুরে ভিজাবো। মাছটি আসিফা বেগমের হাতে তুলে দিয়ে ক্ষোভে ফেটে পড়ে বর্ষা। সে হনহন করে চলে গেল। দুপুরের পর নূর ইসলামের মেয়ে নুরান নাহার বিয়ের প্রস্তাবের কথা তুললেন। পাত্র বর্ষাকে খুব পছন্দ করে। নূর ইসলাম ভ্রুকুটি করলেন। বাড়ির বড় মেয়েরা এখনো বিয়ে করেনি, সেখানে ছোটটার সম্পর্কে কথা কিভাবে বললেন? তিনি সরাসরি না করলেন। অপূর্ব বলে উঠল, না না, ঠিক বলেছেন মা। তাছাড়া বর্ষা এখনো পড়ছে, কলেজ পাশও করেনি, তার বিয়ে দেব কিভাবে? নুরন নাহার ছেলেকে ধমক দিয়ে বললেন, ভালো ছেলে সবসময় পাওয়া যায় না। ছেলে ভালো, বংশ আছে, সমস্যা কি? অপূর্ব রাগী গলায় বলল, এই বাড়িতে বিয়ে হলে বড় মেয়ে মুন্নিয়ার তিন্নির বিয়ে আগে হবে, তারপর রিমা ও বর্ষার বিয়ে নিয়ে আলোচনা হবে। নাহিদ ইতস্তত করে বলল। কিন্তু অপূর্ব কাঠখোট্টা গলায় বলল, খান বংশের মেয়েরা যথেষ্ট ভালো, তাদের সাথে ভালো বিয়ে হবে। মেয়ে বড় হয়ে গেছে তাই বলে বিয়ের প্রস্তাব আসবে, তাই বলে লাফালাফি করে বিয়ে দেওয়া যাবে না। বিয়ের সময় হোক, তখন দেখা যাবে। আর এসব বিয়ের কথা মেয়েদের শোনাবে না, বিয়ের কথা শুনলে মেয়েদের লজ্জা ভেঙে যায়। অপূর্ব বসা থেকে উঠে দাঁড়ায়। অভ্র মাথা নিচু করে মৃদু হাসলো। অপূর্ব অভ্রের থেকে 1 মাসের ছোট। ছোট ভাইয়ের কথা অভ্রের বেশ ভালো লাগলো। বিকেলে রোদ চারিদিকে ঝলমল করছে। সাদা কামিজ, নীল ওড়না ও সালোয়ার পরে ছাদে আসে বর্ষা। অভ্রকে দেখে পা ধীর করে দিল। সে ঘুরে অভ্রের দিকে তাকালো। অভ্র বর্ষার দিকে তাকায়। সে ভ্রু কুঁচকে কিছু জিজ্ঞেস করলো, যার অর্থ কি? বর্ষা ঠোঁটে মৃদু হাসি নিয়ে ডান থেকে বামে মাথা নাড়ালো, যার অর্থ কিছুই না। মুখে কিছু না বললেও তার অস্থির মন অভ্রের দিকে ছুটতে থাকে, কিন্তু তার মুখটা খুব শান্ত। বর্ষা প্রায় স্বপ্ন দেখে, চোখের পাতায় ঝিকিমিকি করছে স্বপ্নের দর্শন। মাতাল হয়ে সে একটি ঘরে বসে আছে এবং তার চারপাশে বসে থাকা বেশ কয়েকজন মহিলা তার দিকে তাকিয়ে আছে। কাজী সামনে বসে আছে, বিয়ে পড়াচ্ছেন। বরের নাম অভ্র। এবং তারপরে স্বপ্ন গভীর হয়। সে নিজেকে অভ্রের বুকে উপস্থাপন করে। বর্ষা অভ্রের মুখোমুখি হতে চায়, জানতে চায় কেন সে এমন স্বপ্ন দেখছে। টানা 2 দিন একই স্বপ্ন দেখার কি কোনো মানে আছে, নাকি অকারণেই মাথা ঘামাচ্ছে? বর্ষা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁট কামড়াতে শুরু করেছে। গম্ভীর অভ্র চোখ পিটপিট করে, তারপর তার দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করে, বাড়িতে খেতে দেওয়া হয় না? ঠোঁট কামড়াচ্ছিস কেন? বর্ষা ভ্রুকুটি করলো। সে গম্ভীর সুরে বলল, অভ্র ভাই, আপনার কি? অভ্র মাথা নিচু করে নরম গলায় বলল, কিছু না। বলেই থামলো অভ্র। তারপর সে ক্ষীণ কণ্ঠে বলল, আমি সেই সীমান্তে হারিয়ে যেতে চাই, যেই সীমানার শেষ প্রান্তে তোমায় পাবো। বর্ষা স্পষ্ট শুনতে পেল ক্ষীণ কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠটা নিমেষেই নরম হয়ে গেল। বর্ষা অভ্রকে জিজ্ঞেস করলো, কিছু বললেন? অভ্র বলল, না। অভ্র চলে গেছে। বর্ষা মনে মনে বলল, ইন্ট্রোভার্ট পার্সন মানুষ কি? 2 সপ্তাহ পর দেয়াল ঘড়ি টিকটিক করে চলেছে, তার কোনো ক্লান্তি নেই। গভীর রাত, ঘড়ির কাঁটায় 12টা বাজলো আর জোরে জোরে টুংটাং শব্দ হলো। বর্ষার খুব ঘুম পাচ্ছে, সে চোখ খুলতেই পারছে না। ঘরে আবছা আলোয় ডিম লাইট জ্বলছে। বারান্দায় কিছু পড়ার আওয়াজ হলো। বারান্দার দরজাটা ভেজানো, ধাক্কায় খুলে গেল। সে স্থিরভাবে বিছানার কাছে গেল। অভ্র বর্ষার দিকে তাকিয়ে আছে, সে তাকে দেখতে ব্যস্ত। তর্জনী ঠোঁট ছুঁয়ে আদর করলো। সে মাতাল কণ্ঠে বলল, তোমার ঠোঁটের উষ্ণতায় ডুবতে ইচ্ছে করে। অভ্র সময়কাল বিলম্ব করলো না, তার এখানে থাকা উচিত নয়। শরীরে শিরশির করে শিহরণ ভাব জাগছে। অভ্র উঠে দাঁড়ালো। বর্ষা নিচু গলায় জিজ্ঞেস করলো, আপনি এসেছেন অভ্র ভাই? বর্ষা থেমে গেল, তারপর আবারও বলল, আমি জানি আপনি প্রতিদিন আমার ঘরে আসেন। অভ্রের পা থেমে গেল। বিছানা থেকে উঠে অভ্রের সামনে এসে দাঁড়ালো। বর্ষা গভীর মনোযোগে ওই 2 চোখের দিকে তাকালো। তারপর সে ক্ষীণ গলায় বলল, আমাদের বিয়ে হয়েছে, তাই না অভ্র ভাই? এই সত্যটা আপনি সবার কাছে লুকিয়েছেন, কিন্তু কেন? অভ্র অবাক হয়ে তাকিয়ে আছে বর্ষার দিকে। বর্ষা আবারও বলল, আমি আবার সেই গ্রামে গিয়েছিলাম। আমরা যে ঘরে ছিলাম সেখানের লোকেরা আমাকে চিনতে পেরে জিজ্ঞেস করলো কেন আমি আমার স্বামীকে নিয়ে আসিনি।
আমি কিছুই বুঝলাম না। তারপর গ্রামের মাতব্বর চাচার কাছে নিয়ে যায়। তার ফোনে একটা ভিডিও আছে যেখানে আমাদের বিয়ে হচ্ছে। অভ্র ঢোক গিলল আর পরপরই বলল, মাতার অবস্থায় বিয়ে হয় না। বর্ষা অস্ফুট স্বরে বলল, তাহলে প্রতিদিন আমার রুমে আসেন কেন? একটু দেখতে। অভ্রের কাছে এগিয়ে গেল বর্ষা। সে অভ্রের পায়ে পা রেখে দাঁড়ালো, তারপর নিচু গলায় জিজ্ঞেস করলো, শুধুই দেখতে? মাথা ঘুরিয়ে নিল অভ্র হ্যাঁ। আর বলল। বর্ষা অভ্রের গালে হাত রেখে বলল, আপনি নেশা করেছেন অভ্র ভাই? একটু, বন্ধুরা খাচ্ছিল তো তাই। বর্ষা অভ্রকে জড়িয়ে ধরল। অভ্র তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বর্ষা দুর্বল গলায় বলল, কেন বলতে পারেন না ভালোবাসি? অভ্র বর্ষার কোমর জড়িয়ে ধরল, কাঁধে থুতনি রেখে বলল, ভালোবাসা যা ছুঁয়ে দিলেই ম্লান হয়ে যায়। বজ্রপাতের শব্দ কানে এলো এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। বর্ষার সাথে সাথে অভ্রের বুকে মুখ লুকালো। অভ্র তার মাথায় হাত রাখে এবং তার মুখ ওপরে তোলে। ধীরে ধীরে তার ঠোঁট স্পর্শ করে। অভ্র তার নরম ঠোঁটে গভীরভাবে চুমু খেলো। অভ্র তার কানের কাছে ঠোঁট তুলে প্রফুল্ল হাসি দিয়ে ফিসফিস করে বলল, প্রণয় চলবে হানি? বর্ষা অভ্রের বুকে মুখ লুকিয়ে রেখে বলল, হুম। একটা ছোট্ট চড়ুই অনেকক্ষণ খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে। অভ্রের ঘরে যাওয়ার জন্য বারান্দার দরজা খোলা ছিল। পাখিটায় ভুলে উড়ে চলে গেল সে রুমে। বের হবার উপায় না পেয়ে সে কিচিরমিচির শব্দে ডাকতে লাগলো। সিলিং ফ্যান নেই, এসির তাপমাত্রা খুবই কম। অভ্র তন্দ্রাচ্ছন্ন চোখে উঠে বসলো। বিছানার পাশে সুইচ বোর্ডটা চেপে ঘরের লাইট জ্বালিয়ে দিল। ছাদের চারপাশে উড়তে থাকা পাখিটি একসময় নিচে নেমে আসে। সে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। অভ্রকে দেখে বুকটা কেঁপে উঠছে তার। অভ্র মৃদু হাসলো। বিছানা থেকে উঠে পাখিটিকে ধরলো। সে দুহাতে পাখি নিয়ে বারান্দায় এলো। তারপর পাখিটিকে ছেড়ে দেওয়া হয় খোলা আকাশে। উড়তে উড়তে পাখিটি একবার ফিরে তাকালো। অভ্র ভ্রুকুচকে মেঝের দিকে তাকালো। কাল রাতে কি বৃষ্টি হয়েছিল এই ভেবেই ভ্রুকুটি করলো। বারান্দার মেঝে ভিজা। অভ্র পাশের বারান্দার দিকে তাকিয়ে দেখলো দরজা বন্ধ। ব্যাপারটা ও ততটা গায়ে মাখলো না। রুমে ফিরে এলো। হলুদ টি শার্ট পরে কেমন আয়নার সামনে দাঁড়ালো। বিছানায় ফোন ভাইব্রেট করে বাজছে। একটা বিদেশি নম্বর স্ক্রিনে ঝলকাচ্ছে। অভ্র ফোন রিসিভ করলো। সে দৃঢ় এবং গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কি হলো আবার? ফোনের ওপাশের দিশেহারা লোকটি ইংরেজিতে বললেন, আমাদের 4 জন লোককে ওরা নির্মমভাবে মেরেছে বস। আমরা কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি জরুরি ফ্লাইটে আসুন। অভ্র গম্ভীর গলায় বলল, তুমি জি গ্রুপে থাকো, যত তাড়াতাড়ি সম্ভব আসার ব্যবস্থা করছি। অভ্র কল কেটে দিল। সে আলমারির কভার থেকে পাসপোর্ট নিয়ে কারোর অজান্তেই দ্রুত বাসা থেকে বের হয়ে যায়। মায়ের চিৎকারে জেগে ওঠে বর্ষা। সে বন্ধ দরজার ওপাশ থেকে চিৎকার করছে। বর্ষা চোখ খুলে তাকালো। স্পষ্ট কণ্ঠে বলল, মা অপেক্ষা করো আর ডেকো না, আমি উঠে গেছি। শরীর নিয়ে বিছানা থেকে উঠতে পারছে না। শরীর ব্যথা। হঠাৎ এমন ব্যথার কারণ কি? বর্ষার এখনো ঘুম কাটেনি। গামছাটা কাঁধে নিয়ে বাথরুমে চলে গেল। শরীরে পানির ছিটা পড়তেই সে ছিটকে উঠল। খুব জ্বলছে শরীর। সে তার জামা একটু নামিয়ে ফেললো এবং নখ ও কামড়ের চিহ্ন দেখতে পেল। তার ফর্সা শরীরে কিছু অংশ লাল হয়ে গেছে। মাথায় হাত দিয়ে মেঝেতে বসলো বর্ষা। গত রাতের কথা একটু মনে পড়ে তার। ভেজা শরীর নিয়ে বাথরুম থেকে বেরিয়ে রুমে চলে গেল। ঘরটা খালি। অভ্র রাতে তার রুমেই ছিল, তাহলে এখন কোথায়? বারান্দার দরজার দিকে এগিয়ে গেল। ভেজানো দরজা। অভ্র রাতে কখন গেল সে খেয়াল করেনি। বর্ষা আবার বাথরুমে ফিরে গেল। তারপর দাঁত কিরমির করে এবং জ্বলন্ত সংবেদন সহ্য করে গোসল করলো। বর্ষা আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটের দিকে তাকালো। নিচের ঠোঁট ফুলে গেছে এবং সামান্য কাটা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপচাপ বসে রইল। বিছানার এক কোণে অভ্রের শার্ট পরে আছে। ওটা তুলে নিয়ে আলমারিতে রাখলো। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে মনকে শান্ত করে ঘর থেকে বেরিয়ে গেল। সকালবেলা সবাই তাদের কাজে ব্যস্ত। বর্ষাকে কেউ খেয়াল করেনি। সে একটা গভীর শ্বাস নিল। দিন শেষ হয়ে রাত আসে। অভ্রের কোনো খোঁজ পাওয়া গেল না। 2 মাস হয় দেশে এসেছে, আগে এমনটা করেনি সে। বাড়ির সবাই তাকে নিয়ে চিন্তিত। ফোন বন্ধ। এলাকার ছেলে পুলের মাধ্যমে অনুসন্ধান করা হয়, তারা কেউ খোঁজ দিতে পারেনি। রাত তখন 10টা। 2 ছেলেকে নিয়ে থানায় যান নূর ইসলাম।
নাহিদ তার বাবাকে নিয়ে আশেপাশে খুঁজতে গেল। বাড়ির মহিলাদের সঙ্গে বসে আছে আসিফা বেগম। ইতিমধ্যে অনেক চোখের জল ফেলেছেন তিনি। তিন্নি সবে হাসপাতাল থেকে ফিরেছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের নিচে কেউ বসে আছে। তিন্নি ভ্রুকুটি করে গাড়ি থেকে নেমে এগিয়ে এলো। বর্ষা হাঁটু গেড়ে বসে আছে। একের পর এক গাড়ি চলছে, তিন্নি হাঁটু গেড়ে বসলো। তার হাত আলতো করে ছুঁয়ে দিল ওর মাথায়। বর্ষা হতবাক। সে মুখ তুলে বলল, অব্র ভাই। ভ্রু কুঁচকে গেল তিন্নির। তারপর সে জিজ্ঞেস করলো, অভ্র, অভ্রের আর কি হয়েছে? বর্ষার বুকে চেপে রাখা কান্না বেরিয়ে এলো। তিন্নিকে জড়িয়ে ধরে সে কাঁদছে। আপু, অব্র ভাইকে পাওয়া যাচ্ছে না। নিচু গলায় তিন্নি বলল, অভ্র তো বাচ্চা না, ফিরে আসবে। চল বাসায় যাই, সামনেই বাড়ি। হাঁটবি নাকি গাড়িতে উঠবো? বর্ষা এবার বলল, দাদা, বড় চাচ্চু আর বাবা থানায় গেছে। অপূর্ব ভাই আর নাহিদ ভাই সব জায়গায় খুঁজছেন, কিন্তু অব্র ভাই কোথাও নেই। ব্যাপারটা গুরুতর, কিন্তু এখানে বসে কিছুই বোঝা যাচ্ছে না। বর্ষাকে জড়িয়ে ধরে তিন্নি বাড়ির দিকে হাঁটা শুরু করলো। পুলিশ পরিদর্শক সরাফাত খানের বন্ধু, সে অভ্রকে খুঁজতে লাগলো। ড্রয়িং রুমে সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। অপূর্ব স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামলো। নানার পায়ের কাছে গিয়ে বসলো। নিচু গলায় সে বলল, অব্র এশিয়ায় ফিরে গেছে। সবার দৃষ্টি এখন তার দিকে। অপূর্ব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বলল, আমি অব্রর রুম থেকে এসেছি, তার পাসপোর্ট আলমারিতে নেই। কাউকে কিছু না বলে ও চলে গেছে। বর্ষা করুণ গলায় বলল, না না অব্র ভাই, এভাবে যেতে পারেন না। সে গুম হয়েছে, কেউ তাকে তুলে নিয়েছে। কিছুক্ষণ পর হয়তো ফোন করে মুক্তিপণ দাবি করবে। বর্ষাকে স্বাভাবিক মনে হয়নি। অপূর্ব বর্ষা থেকে উঠে গেল। বর্ষা জ্ঞান হারিয়ে পড়তে নিতেই অপূর্ব তাকে ধরে উচ্চ কণ্ঠে বলল, তিন্নি, ওকে ধর। দুদিন কেটে গেল, এখনো অভ্রকে খুঁজে পাওয়া যায়নি। অপূর্ব ধারণাই সঠিক। বিমানবন্দরে গিয়ে খবর নিয়ে আসেন বড় চাচু। দুদিন আগেই বাংলার মাটি ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে অভ্র ভাই। বন্ধ ঘরে লাইট নিভিয়ে রাখে বর্ষা। চোখ ফুলে গেছে, চোখের নিচে কালো দাগও হয়েছে। সময় মতো খাবার না খাওয়ায় শরীরে শক্তি নাই। একা চলতেও পারে না সে, পা টলমল করে। হঠাৎ দুই হাত মুখ চেপে ধরে কেঁদে উঠল। বর্ষা বারান্দার দেওয়াল চেপে ধরে দাঁড়ায়। মেঘলা আকাশের দিকে চোখ রাখলো সে। কবিতার মতো করে ক্ষীণ কণ্ঠে সে বলল, তুমি চলে গেলে হঠাৎ, কাছে থেকে দূরে, বহু দূরে। স্বপ্ন ভেঙেছ, বুকে বয়ে যায় চোখের নদী। বুকে রক্তপাত হলে কি ক্ষতি হয়? অস্পৃশ্য ভালোবাসায় হারিয়ে যায় কারোর অস্তিত্বের আকর্ষণে। পৌঁছানোর টানে মরিচিকা সে বজ্রের বৃষ্টিতে ভিজিয়ে অঙ্গ আজ হেরে যাব অব্র ভাই। এশিয়ার একটা হাসপাতালে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাইফান। অভ্র মেরুদণ্ড টান টান করে তার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। অভ্র তার চোয়াল শক্ত করল, তারপর নিশানের উদ্দেশ্যে বলল, আমার যত লোকেদের তারা মেরেছে আমি তার দ্বিগুণ মেরে ফেলবো। নিশান ইংরেজিতে বলল, বস আপনি যান, আমরা তাইফানের শেষকৃত্য সম্পন্ন করব। অভ্র নিশানের কাঁধে হাত রাখলো, একটু ঝাঁকুনি দিয়ে বলল, ওদের লোকেদের প্রতিটি গতিবিধির ওপর নজর রাখো, একটি সুযোগ হাতছাড়া করা যাবে না। নিশান একজন দক্ষ সেনাপতির মতো কাঁধ নাড়ল, তারপর বলল, হ্যাঁ বস। 9 তলার অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছে অভ্র। তার চোখ ঝাপসা হয়ে আসছে। বাড়ির লোকজনের কথা মনে পড়তেই হঠাৎ ড্রিঙ্কস করার কথা ভাবে সে। 2 প্যাক খেতেই সে রাতের দৃশ্যগুলো অভ্রের চোখে ভেসে উঠল। চোখ দুটো আগুনের মতো লাল। সে অপরাধ করেছে, দূরদেশে অষ্টাদশী কন্যার মন ও বিশ্বাস ভেঙে দিয়েছে। এই মুখ তাকে আবার দেখাবে কি করে? 3 মাস কেটে গেছে, শীত চলছে, হালকা শীত। গ্রামে অনেক গাছপালা রয়েছে আর ঘনবসতিপূর্ণও নয়, তাই শহরের তুলনায় বাতাসে ঠান্ডা আবেশ বেশি। শীতের রাতে তিন্নিকে বাসায় নিতে হাসপাতালে আসে বর্ষা। এখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিন্নি তার চেক আপ করে। ঘণ্টাখানেক পর জ্ঞান ফেরে বর্ষার। বর্ষা হাসপাতালের বিছানায় বসে আছে, চোখ জোড়া জলে টলমল করছে। যখন তখন চোখের জল গড়িয়ে পড়বে। বিষণ্ণ গলায় জিজ্ঞেস করলো তিন্নি, কি করছিস বর্ষা? এত ভালোবাসা দেওয়ার ফল এই? বলেই থামলো তিন্নি। সে সাথে সাথে উচ্চস্বরে জিজ্ঞেস করলো, এই সন্তানের বাবা কে? বর্ষা কেঁদে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল, অব্র ভাই,
বর্ষা, বাচ্চা কি করবি? আর বাড়ির লোকদের কি জবাব দিবি? মৃদু স্বরে জিজ্ঞেস করলো তিন্নি। বর্ষা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বর্ষা তিন্নির 2 হাত ধরে বলল, আপু আমার ভালোবাসার একমাত্র নিদর্শন, আমি তাকে কখনো হারাতে পারবো না। তুমি একটা ব্যবস্থা করো। তিন্নি কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, আমি এই হাসপাতাল থেকে বদলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। আমি সেখানেই থাকবো, তুই আমার সাথে চল। কিন্তু বাচ্চাকে কতদিন লুকিয়ে রাখতে পারবি? বর্ষা মৃদু স্বরে বলল, অব্র ভাই না আসা পর্যন্ত। তিনি জোরে নিঃশ্বাস ফেললো, তারপর বলল, ঠিক আছে, আমি বাড়িতে সব সামলাচ্ছি। বর্ষা অনুকূলে থাকায় সবাই যেতে দিতে ইচ্ছুক হয়। বর্ষা ভাবছে তার প্রয়োজনীয় জিনিস কি নিয়ে যাবে। দিন বেশি নেই, আর মাত্র 7 দিন, 4 বছর পর। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যায় অর্ণব। কাঁদে নিশে, হাঁটু বেঁকিয়ে উঠে বসলো। ময়লা তার পায়ে স্পর্শ করেনি। সে আবার 2 পায়ে হাঁটা শুরু করলো। রান্নাঘরে ঢুকে সে মিষ্টি গলায় ডাকলো, মা মা। বর্ষা পেছনে তাকালো, একটা মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে অর্ণব? অর্ণব 2 হাত বাড়িয়ে দিল কোলে ওঠার জন্য। তারপর বলল, মা আমি খাবো। বর্ষা কোলে নিল আর বলল, 2 মিনিট দাঁড়াও অর্ণব, এটা হয়ে আসছে। বর্ষা অর্ণবকে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে বৃষ্টি হচ্ছে, বারান্দায় বৃষ্টির ফোঁটা পড়ছে। বাড়ির সামনে একটা গাড়ি দেখা গেল। তিনি ছাতা নিয়ে গাড়ি থেকে নামলো। বেল বাজানোর আগে বর্ষা দরজা খুলে দিল। যদিও সে কিছুটা ভিজে গেছে। তিনি অর্ণবকে কোলে তুলে নিল, তারপর বলল, গাজীপুর যেতে হবে। দাদার অবস্থা খুব খারাপ, জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে। দাদা তোকে আর আমাকে দেখতে চাই। অপূর্ব কল দিয়েছিল, তুই কি যাবি? যদি যেতে চাস রেডি হয়ে আয়। তিনি কথা শেষ করলো। বর্ষা বলল, কি হয়েছে দাদার? আর আমরা দুজন যদি গাজীপুর যাই তাহলে অর্ণব কার সঙ্গে থাকবে? তিনি বলল, এখানে কারো কাছে রেখে যাবি? বর্ষা তিন্নির কথা শুনে বলল, অর্ণব এখনো অনেক ছোট, তাকে একা ব্রাহ্মণবাড়িয়ায় রেখে গাজীপুরে থাকবো কি করে? তিনি বর্ষার কথাই বলল, গাজীপুর চল, আমার এক বন্ধুর বাড়িতে রাখবো। তার 2টি সন্তানও রয়েছে। তাছাড়া বাড়িতেও এখন অর্ণবের কথা বলতে হবে। অব্র ফিরে আসবে বলে মনে হয় না। কেন অব্রের জন্য ওর পুরো শৈশব নষ্ট করছিস? অর্ণবের অধিকার আছে তার সকল দাদা দাদি এবং খালা এবং চাচাদের দ্বারা ভালোবাসা পাওয়ার। তাছাড়া আমার বিয়ের কথাও বলা হচ্ছে। বর্ষা সবকিছু শুনে বলল, ওখানকার পরিস্থিতি আগে দেখব, আর বলার মতো পরিস্থিতি থাকলে বলবো। তিনি বর্ষার মাথায় হাত বুলিয়ে বলল, এখন রেডি হ। অর্ণব খুশি হয়ে বলল, আমি দাদার কাছে যাব। তিন্নির বন্ধু দেশে নেই, স্বামী সন্তান নিয়ে চলে গেছে বাইরের কোনো এক দেশে। অনেকদিন যোগাযোগ না থাকায় তিন্নি তা জানতো না। বর্ষা তিন্নির উদ্দেশ্যে বলল, আপু তুমি হাসপাতালে যাও, আমি অর্ণবকে অহিতার বাড়িতে রেখে সোজা হসপিটালে চলে যাব। তুই আসতে পারবি তো? আমি কি তোর সাথে আসবো? আমি পারবো আপু, তুমি যাও। নূর ইসলাম মোটামুটি সুস্থ। তার গলা একটা ছোট্ট অপারেশন করা হয়েছে। অপূর্ব ছোট্ট অপারেশনটাকে বাড়িয়ে বলেছে, কারণ বাড়ির সবাই চেয়েছিল বর্ষা বাড়িতে আসুক। সেই যে মেয়েটি গেল আর গাজীপুরে আসেনি। কখনো কখনো ভিডিও কলে কথা বলতো, কিন্তু সেটি 1 মিনিটের বেশি হতো না। তাই অপূর্বর ওপর রেগে গেল তিন্নি। বেচারার উপর আর রাগ করিস না তিন্নি। হঠাৎ একজন পুরুষের মৃদু কণ্ঠস্বর শুনে তিন্নি স্তম্ভিত হয়ে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে ফিরে তাকালো অভ্রের দিকে। তিনি বাড়ির সবার কাছ থেকে বিস্তারিত শুনল। অভ্র কাল রাতে দেশে এসেছে, আর সেই দাদা নূর ইসলামকে গলার অপারেশনের জন্য বুঝিয়ে হাসপাতালে নিয়ে আসছে। তিনি চাপা গলায় বলল, আমি একটা ফোন করব। তিনি সবার থেকে একটু দূরে চলে গেল। সে বর্ষাকে কল দিল। সফিপুর থেকে রতনপুর যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আছে বর্ষা। অহিতা তার সামনে দাঁড়িয়ে আছে। অর্ণবকে অহিতার কোলে তুলে দেওয়া হলো। তারপর বর্ষা কিছু একটা বলে তাড়াহুড়ো করে রাস্তা পার হতে শুরু করলো। তারপর হঠাৎ করেই বর্ষার ফোনটা বেজে উঠল। তিন্নি কল দিয়েছে। সে হাসপাতালে চলে গেছে। জরুরি ভেবে কল রিসিভ করে সে। রিসিভ হওয়ার পর তিন্নি বলল, বর্ষা, অব্র আসছে। রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বর্ষা। তারপর হঠাৎ একটা গাড়ি তাকে ধাক্কা মারলো। বাজারের জামে মসজিদের সামনে নিথর হয়ে পড়ে আছে বর্ষা। রাস্তার ভিড় জমলো।
ফোনে সবার কথা শুনে তিনি ছুটে এলো। পরিবারের সদস্যরাও সঙ্গে রয়েছে। রাস্তার লোকজন জানান যে মেয়েটির সদ্য দুর্ঘটনা ঘটেছে। তাকে তানহা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্ষা জরুরি ওয়ার্ডে আছে। মাথায় ও হাতে আঘাত লেগেছে এবং অন্য কোনো ক্ষতি হয়নি। বর্ষা বিছানায় বসে আছে। তিনি একজন ডাক্তার, তাই সে নিজেই একবার চেক আপ করলো। বাড়ির সবাই বর্ষাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দরজার সামনে দাঁড়িয়েছে অভ্র। বর্ষার সামনে দাঁড়ানোর সাহস নেই তার। অহিতা হাসপাতালের বাইরে আছে এবং অর্ণব কাঁদছে দেখে সে ভেতরে যায়। বাচ্চার কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকালো। 3 বছরের একটা ছেলে মা মা বলে দৌড়ে আসছে। বিছানাটা অনেক উঁচু, তাই অর্ণব উঠতে পারছে না। তিনি অর্ণবকে বিছানায় উঠিয়ে দিল। ছোট্ট অর্ণব মায়ের বুক আঁকড়ে ধরে। সবার মনে প্রশ্ন জাগে। পাপিয়া বেগম বলেন, এই ছেলেটাকে আমার মেয়েকে মা ডাকছে কেন? তিনি আলতো করে চাচির কাঁধে হাত রাখলো। তারপর সে নরম গলায় বলল, ওর নাম অর্ণব, সে বর্ষার ছেলে চাচি। তারা সবাই অবিশ্বাসের চোখে তাকালো। সবার প্রশ্ন, বাবা কে? বর্ষার বাবা শাহরিয়ার খান বললেন, বর্ষা কবে বিয়ে করছে আর এই ছেলের বাবাকে? অভ্র আওয়াজ তুলল, স্পষ্টভাবে বলল, আমি। সবার গম্ভীর মুখ মুহূর্তেই নরম হয়ে গেল। অভ্র এগিয়ে এলো। বর্ষার চোখ ছলছল করছে। অর্ণবকে প্রথমবারের মতো তার বাবা কোলে নিল। বুকের সাথে মিশে যায় অর্ণব, যেন আকাশ থেকে মিশে গেল মাটির সাথে। অভ্রের চোখ ভিজে গেছে। সে একবার বর্ষার দিকে তাকালো। অভ্র খাটের একপাশে ছোট্ট একটু জায়গায় বসলো। অভ্রের চোখের কার্নিশ থেকে এক ফোঁটা জল পড়ল এবং সে বর্ষাকে জড়িয়ে ধরলো। মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, আই এম সরি, আমি তোমাকে ছেড়ে চলে গেছি আর কখনো যাব না। দূর আকাশের চাঁদ জ্বলে, জ্যোৎস্না রাতকে আলোকিত করে। ছাদে যাওয়ার পথে বাতি জ্বালিয়েছে বর্ষা। জ্যোৎস্নার আলো লাইট জ্বালাতেই শোভা ছড়াতে পারছে না, অন্ধকারকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। নিস্তব্ধ পায়ে হেঁটে এলো অভ্র। বর্ষার ডান পাশে দাঁড়িয়ে সে বলল, হানি। বর্ষার হৃদয় কেঁপে উঠল। ইচ্ছে না করলেও একবার শরীর কেঁপে উঠল। বর্ষা অভ্রের দিকে তাকালো। অভ্র বর্ষাকে বলল, বর্ষা আমার পিছনে অনেক শত্রু ছিল, তাদের সবাইকে শাস্তি দিতে এবং ফিরে আসতে 4 বছর লেগে গেছে। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না আমাদের একটা অর্ণব আছে। তুমি আমার জন্য কত কষ্ট সহ্য করেছো। বর্ষা তার তর্জনীটি অভ্রের ঠোঁটে রাখলো এবং তার 2 পায়ে ভর দিয়ে দাঁড়ালো। কানের ললিতে ঠোঁট ছুঁয়ে নেশালো কণ্ঠে বলল, অব্র ভাই, আপনার জন্য অপেক্ষা করতে আমার কোনো সমস্যা নেই। আমি সারা জীবন আপনার জন্য অপেক্ষা করতে পারবো। অভ্র অবাক হয়ে তাকিয়ে আছে বর্ষার দিকে। তারপর সে বর্ষাকে বুকে জড়িয়ে ধরল। অভ্র ওর কপালে চুমু খেয়ে তারপর ওর ঠোঁটে চুমু খেতে থাকলো। বর্ষা অভ্রের বুকের বাঁ পাশে হাত রাখলো। সে অভ্রকে বাধা দিয়ে বলল, অর্ণব চলে আসবে। অভ্রকে জড়িয়ে ধরে আদরের স্বরে বলে, কেউ আসবে না, আমি দরজায় ছিটকিনি দিয়ে আসছি। বর্ষার সাথে সাথে কয়েকটা কিল ঘুষি মারল অভ্রের শক্ত বুকে। সে নরম গলায় বলল, বর্বর। অভ্র জোরে হেসে বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরল।